আচ্ছা, আমি সিকোয়েন্সিয়ালি বলবো একদম কানেক্টিভিটি সহকারে, ঠিক আছে? তো পুরো ক্লাসটা কথাগুলো ভালো করে শুনবো, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো সব থেকে প্রথমে আমরা শুরু করছি স্পেসিফিক হিট দিয়ে। আপেক্ষিক তাপ জিনিসটা কি, ওই জিনিসটা একটু পড়ার চেষ্টা করি। তো আচ্ছা, আমরা তার আগে বলি যে হিট যে আছে বা তাপ, এটা ফর্ম অফ এনার্জি, এটা শক্তির রূপ, তাই তো? এবার হিটটা কোনো একটা আহ, গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে যায়, তাই না? আমরা এটা জানি। এবার সেটা হিটটা যে আছে, তো সেই হিটটা গ্রহণ হতে পারে কোনো বস্তু দ্বারা বা কোনো বস্তু বর্জন করতে পারে। তো সেইটা কার উপরে নির্ভর করে, তো সেইটা আমরা যদি দেখি, তো সেই হিট গ্রহণ বা বর্জন যেটা, সেটা ওই দুটো বস্তুর মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্স যেটা থিটা যদি বলি, তাহলে থিটার সাথে সমানুপাতিক। আর এটা ইট মেক সেন্স না, যে ধরো একটা টেম্পারেচার T1 আছে, একটা বস্তু টেম্পারেচার T2 আছে, T1 গ্রেটার দেন T2 ধরে নাও, তাহলে এই ডিফারেন্সটা T1 মাইনাস T2, এটা যত বেশি ডিফারেন্স হবে তত বেশি হিট ট্রান্সফার হবে T1 থেকে T2 এর দিকে, টেম্পারেচার ডিফারেন্সটার সমানুপাতিক হবে। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে বস্তুটা আছে, এই বস্তুটার মাসের উপরেও সমানুপাতিক হবে, তাই না? মানে বস্তুটার মাসের উপরে, কারণ ভর বেশি হলে কি হবে, হিট বেশি ট্রান্সফার করতে পারবে, তো মাসের উপরে সমানুপাতিক। তো এবার যদি আমরা এটাকে এক কম্বাইন করে দিই, তাহলে এম থিটা হচ্ছে। এবার এই প্রপোর্শনালিটিটা তুললে এইচ ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নিই, তাহলে এস, ওটাকে বলছি এম থিটা। তো এই এস জিনিসটা কি হলো, এই এসটাকে যদি আমি বলি এইচ বাই এম থিটা, এই জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে আমি ধরো একক ভর নিলাম, একক ভরের বস্তু নিলাম, এম ইকুয়াল টু 1 বলছি, আর তাদের মধ্যে আহ, যদি একক টেম্পারেচার ডিফারেন্স থাকে দুটো বস্তুর মধ্যে, তাহলে থিটাটাকে 1 বলে দিচ্ছি, তাহলে এস ইজ ইকুয়াল টু এইচ হলো। মানে কি দাঁড়ালো ব্যাপারটা, যে একক ভরের এক- যদি দুটি বস্তুর মধ্যে একক টেম্পারেচার ডিফারেন্স থাকে, তাহলে তাদের মধ্যে যে পরিমাণ হিটের ট্রান্সফার হবে, ঠিক আছে, হিটের ট্রান্সফার হবে। হিট ট্রান্সফার বলছি কারণ বেশি মানে তাপমাত্রাযুক্ত বস্তু থেকে কম তাপমাত্রা যুক্তের দিকে যাবে, তো কোনটা বড় কোনটা ছোট সেই হিসেবে ট্রান্সফারটা হবে। তো সেইটা যে হিট ট্রান্সফার হবে সেটাকে আমরা বলছি এস, ওই এসটাকে কি বলছি, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। এবার এই যে আপেক্ষিক তাপটা, তো এইটা তোমার যদি এইভাবে ডেফিনেশন দেওয়া হয়, তো এইটা তোমার সলিডের ক্ষেত্রে ঠিক আছে বা লিকুইডের ক্ষেত্রে ঠিক আছে এইভাবে। কারণ কি, এখানে তোমার ধরো প্রেশারের ক্ষেত্রে প্রেশার অ্যাপ্লাই করলে বা ভলিউম যদি চেঞ্জ করো, তো অতটা কোনো হয় না, ভ্যারি করে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে তোমার প্রেশারের উপরে, ভলিউমের উপরে, এদের উপরে টেম্পারেচারটা ভ্যারি করে। প্রেশার যদি বাড়াও তো টেম্পারেচার কি হয়, বাড়ে। একটা কন্টেনারে গ্যাস রেখে দাও, গ্যাস রেখে দিয়ে ওর প্রেশারটা বাড়াও বাইরে থেকে, তাহলে এটা কম্প্রেস হবে, কম্প্রেস হলে টেম্পারেচার বাড়ে। তো এই জন্য এই যে ডেফিনেশনটা আমি বলছি, তো সেইটা তোমার সলিড আর লিকুইডের ক্ষেত্রে ঠিক আছে। তাহলে গ্যাসের ক্ষেত্রে প্রেশার আর ভলিউম দুটো আরও একটা ভেরিয়েবল আছে। তো গ্যাসের ক্ষেত্রে স্পেসিফিক হিট আমরা কিভাবে করব, ওই জিনিসটা দেখা যায়। আচ্ছা, এই গ্যাসের ক্ষেত্রে যাওয়ার আগে আমি এখানে বলে দিই আগে, যে তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে একক, এই যে এখানে দেখো না, আমরা এমটাকে একক ভর নিচ্ছি, এমটাকে একক ভর নিচ্ছি, আর থিটাটাকে একক উষ্ণতার পার্থক্য নিচ্ছি। যদি আমি হিট ট্রান্সফারটাকেও একক ধরে নিই, ধরো 1 ইউনিট হিট ট্রান্সফার হচ্ছে, তাহলে স্পেসিফিক হিটটা হচ্ছে কত, 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা তাপের এককটা যেটা, এই যে জিনিসটা, এটাকে এইভাবে আমরা ধরে নিই যাতে কি স্পেসিফিক হিটটা 1 হয়, ঠিক আছে? আর এটা কার ক্ষেত্রে আমরা ধরে নিই ওইভাবে, জলের ক্ষেত্রে, বিশুদ্ধ জল, ঠিক আছে? এর মানে কি,
বিশুদ্ধ জলের ক্ষেত্রে আমরা তাপের এককটা এমন ধরে নিই যাতে তোমার স্পেসিফিক হিটটা 1 হয়। তো এবার ওই জিনিসটা বলছি যে তাপের এককটা এমন ধরে নিই যাতে স্পেসিফিক হিটটা 1 হয়, ওই এককটা কি ধরা হয়? ওই এককটাকে ধরা হয় ক্যালোরি। ঠিক আছে, ক্যালোরি, যেটা হচ্ছে সিজিএস ইউনিট। আর সিজিএস ইউনিটে তাহলে হিটের যে ইউনিটটা হলো সেটা হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, এবার পয়েন্ট হচ্ছে যে এই যে হিটটা যেটা, তো হিটটা হচ্ছে তোমার এনার্জির ইকুইভ্যালেন্ট। এনার্জির ইকুইভ্যালেন্ট, এবার এনার্জির ইকুইভ্যালেন্ট, তো এনার্জির তো আরও ইউনিট আছে, জুল আছে। এবার পয়েন্ট হচ্ছে কি বলতো, যে এনার্জির ইকুইভ্যালেন্ট, তো তো এই হিটটা যে এনার্জির ইকুইভ্যালেন্ট, এনার্জির সমতুল্য, তো এটা আমরা আগে জানতামই না। এটা পরবর্তীকালে বিজ্ঞানীগুলো তখন প্রমাণ করে, জুল এরা আছে, তো তখন জানে যে আচ্ছা হিটটা একটা এনার্জির ফর্ম। কিন্তু যখন জানতো না বিজ্ঞানীগুলো যে এই হিটটা এনার্জিরই ফর্ম, তখনও তোমার হিটের যে এরা ইউনিট ব্যবহার করতো, ক্যালোরি ব্যবহার করতো। ঠিক আছে, কারণ স্পেসিফিক হিটটা 1 করার জন্য। এবার পয়েন্ট হচ্ছে যখন আমরা জানতে পারলাম হিটটা এনার্জির ফর্ম, তাহলে এর একটা একক হচ্ছে জুল, যেটা হচ্ছে এসআইতে। কিন্তু এনার্জি তো আর একটা একক হয়, আর্গ, তাই না, এনার্জির একক। তো এবার এটা তোমার এনার্জির একক, এটা এসআইতে এনার্জির একক। এনার্জি মানে এখানে কাজ বলতে পারি, ওয়ার্ক। সিজিএসএ, সরি, এটা সিজিএসএ হবে। আর ক্যালোরিটা তোমার সিজিএস একক কার ক্ষেত্রে? তাপের ক্ষেত্রেই খালি, বোঝা গেছে? মানে তাপটা এনার্জির ইকুইভ্যালেন্ট, কিন্তু তাপ মানে এনার্জি মানেই তাপ না, এনার্জি মানেই তাপ যে ওরকম না, শক্তি মানেই যে তাপ ওরকম না। শক্তি অন্য শক্তিও হতে পারে, কৃতকার্যটাও একটা শক্তি এককের সমান হয়, যান্ত্রিক শক্তি অন্য কিছুও হতে পারে। কিন্তু এই হিটটা শক্তির মানে ইকুইভ্যালেন্ট। আর এই জন্যই হচ্ছে তোমার কি হয়, যে ক্যালোরিটা কে আমরা সিজিএসে ধরা হয়, যেটা আগে থেকে প্রচলিত। এবার তুমি ওইদিনকে একটা কোশ্চেন বলছিলে না স্যার, তাহলে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল দিয়ে হলো, তো এটা কিভাবে হলো? এটা তো এসআইতে বড়, মানে এসআইতে ছোট হয়ে গেছে এখানে। তো কারণ হচ্ছে এটাই, কারণ ক্যালোরিটা আগে থেকেই ছিল আর ওটাই প্রচলিত ছিল, তো ওটাকে স্পেসিফিক হিটটাকে 1 করার জন্য আমরা ক্যালোরিটাকে এইভাবে ধরেছি, তো সেই হিসেবেই চলছে আর কি। আর জুলটা তো আমরা এনার্জি ইউনিট থেকে পাচ্ছি, তো সেই হিসেবে এটা একটু বড় হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে ওই জিনিসটা। এবার তাহলে ক্যালোরির ডেফিনেশনটা আমরা এইভাবে দিই, যে একটা তো হচ্ছে যে মিন ক্যালোরি হয়, মিন ক্যালোরি। মিন ক্যালোরি মানে কি, তুমি ধরো জল নাও, ঠিক আছে, 1 গ্রাম জল নাও, 1 গ্রাম জল নিয়ে ও টেম্পারেচারটাকে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি করো। তাহলে এখানে হিট দিতে হবে টেম্পারেচারটা 0 থেকে 100 করার জন্য। তো যে পরিমাণ হিট দিলে সেই হিটকে তুমি 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে যে ভ্যালুটা আসবে সেটাকে বলছি মিন ক্যালোরি। বোঝা গেছে? এইবার জলের ক্ষেত্রে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, যে ধরো আমি 10 থেকে 11 ডিগ্রি বাড়ালাম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম, আর একটা হচ্ছে ধরো 95 থেকে 96 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম। দুই ক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়েছি, এখানেও 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়েছি। তো দুই ক্ষেত্রে কি হিট যে দিতে হবে বাইরে, সেটা কি সেম হবে? সেম হবে কি? তো অ্যান্সার হচ্ছে যে সেম হবে না। ঠিক আছে, সেম হবে না, মানে ইনিশিয়াল টেম্পারেচারটা কোথা থেকে কত বাড়াচ্ছ সেই হিসেবে এটা ভ্যারি করে। এবার দেখো মিন ক্যালোরি যে ভ্যালুটা আসে, তো জলের ক্ষেত্রে তুমি যদি 14.5 থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াও, ঠিক আছে, তাহলে যে পরিমাণ হিট লাগে, এখানে 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াচ্ছ, তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াচ্ছ, তাহলে তার জন্য যে হিট লাগে সেই ভ্যালুটা মিন ক্যালোরির সাথে সমান হয়। এই জন্য ক্যালোরির যখন আমরা ডেফিনেশন দিই, তো আমরা এইভাবে বলি যে 1 গ্রাম বিশুদ্ধ জল নাও, আর তার টেম্পারেচারটাকে তুমি 14.5 থেকে 15.5 ডিগ্রি
1 ডিগ্রি এই হিসেবে বাড়াও 14.5 থেকে এটা, তাহলে যে পরিমাণ তাপ লাগছে সেটা হচ্ছে 1 ক্যালোরি। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালোরি ডেফিনেশন। তো যে পরিমাণ লাগবে সেটাই। এবার এটা যদি এনার্জিতে 4.2 জুল লাগে তাহলে 4.2 জুল এসআইতে দেখলে। আর কিলো ক্যালোরি কিন্তু স্যার একটা। অনেক বইয়েতে, হ্যাঁ বলো। তো অনেক বইয়েতে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে, এরকমই হ্যাঁ লেখা থাকে। আর হ্যাঁ এই মানগুলো লেখা থাকে না। হ্যাঁ বুঝতে পারছি লেখা থাকে না, বাট ব্যাপার হচ্ছে কি, ওটা ডেফিনেশনে আছে কিন্তু ওটাতে অতটা অ্যাকুরেসি আসে না, কারণ এই এই যে বললাম না যে 10 থেকে 11তে করলে আর 95 থেকে 96 করলে 1 ডিগ্রি এখানেও বাড়াচ্ছ 1 ডিগ্রি এখানেও, এই হিটের পরিমাণটা একটু ডিফারেন্স হয়, মানে দু ক্ষেত্রে সেম হিট দিতে হয় না। তো এই জন্য এই মিন ক্যালোরিটার সাথে কোনটা বেশি ম্যাচ করছে ওই এই রেঞ্জটাতে বেশি ম্যাচ করে মিন ক্যালোরিটার সাথে, এই জন্য এই ডেফিনেশনটা আমরা বলি কখনো কখনো। ঠিক আছে, বাট এটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, খালি তুমি এখানে তুমি এটা মনে রাখো হুম যে হুম। 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হবে 1 গ্রাম ইউনিট মাসের, তাহলে কি পরিমাণ এনার্জি লাগছে সেটা ওর স্পেসিফিক হিট। এটা হচ্ছে সলিডের ক্ষেত্রে বা তোমার লিকুইডের ক্ষেত্রে ঠিক আছে, বাট গ্যাসের ক্ষেত্রে সমস্যাটা কি, ওখানে প্রেশারটা ভলিউমটা এটাও তোমার কি করে ইফেক্টিভ হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, দু ধরনের কেস কনসিডার করতে হয়। যে একটাকে তুমি হয়তো প্রেশারটাকে ফিক্স রাখো, ঠিক আছে, আর একটা কেসে হচ্ছে তুমি ভলিউমটাকে ফিক্স রাখো। তাহলে প্রেশারটা যদি ফিক্স রাখো গ্যাসের ক্ষেত্রে, প্রেশারটা ফিক্স রেখে এবার তুমি কি করছো, টেম্পারেচারটাকে বাড়ানোর চেষ্টা করছো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো চেষ্টা করছো, তাহলে হিট দিতে হবে। তাহলে যে পরিমাণ হিট দিতে হবে সেটাকে আমরা বলি স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। ঠিক আছে, এখানে ইউনিট মাস নিতে হবে, কনস্ট্যান্ট প্রেশার। ঠিক আছে, আর যদি তুমি ভলিউমটাকে ফিক্সড রাখো, তারপরে ভলিউমটা ফিক্সড রেখে তুমি ওর 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াতে যাচ্ছ, তাহলে একক ভরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াতে যাচ্ছ, তাহলে কি পরিমাণ হিট দিতে হবে, সেটাকে কি হবে, সেটা হবে তোমার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে, এবার এখানে এটা ওই জিনিসটা হলো, আর সিপি বাই সিভি যে জিনিসটা, আচ্ছা এটা স্পেসিফিক হিট হলো। স্পেসিফিক হিট মানে কি, এটা স্পেসিফিক হিট খালি অনলি, মানে কি ইউনিট মাস নিচ্ছ, 1 গ্রাম কিন্তু নিচ্ছ স্যার এরকম। বইয়েতে 1 মোল লেখা আছে স্যার। হ্যাঁ ওটাই বলছি, মানে স্পেসিফিক হিট, তাহলে এবার এই স্পেসিফিক হিট এটাকে ধরো আমি ছোট হাতের সি লিখছি, ঠিক আছে, ছোট হাতের সি, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আর অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এই জিনিস ছোট হাতের সি। এবার এর যে একটা মলিকুলার ওয়েট আছে না, মলিকুলার ওয়েট ওই গ্যাসটার, ওই মলিকুলার ওয়েট দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে এটা বলবো আমরা মোলার স্পেসিফিক হিট, মোলার স্পেসিফিক, এটাকে আমি বলছি ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি অ্যাট পি, বোঝা গেছে। মানে ওর মলিকুলার ওয়েট দিয়ে যদি গুণ করে দেওয়া হয় স্পেসিফিক হিটটাকে, তাহলে মোলার স্পেসিফিক হিট বলি, বা যেটা বলছিলে মোল, গ্রাম মোল বলছিলে যেটা। সিমিলারলি এখানে এটা ছোট হাতের সি আছে, আর ছোট হাতের সি ভিটাকে আমি যদি ওর ই দিয়ে গুণ করে দিই, তাহলে ক্যাপিটাল সি পি বলবো। তো এই যে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আর মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এই দুটোর রেশিও যেটা, ওটাকে আমরা বলি কি গামা। ঠিক আছে, গামাটা কি, রেশিও অফ মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে, এবার গামাটার সিগনিফিক্যান্স আছে। গামাটার সিগনিফিক্যান্স কি, যে তুমি গামার ভ্যালুটা দেখে বলতে পারবে যে গ্যাসটা কি মনো অ্যাটমিক, নাকি গ্যাসটা ডাই অ্যাটমিক, আর নাকি এটা পলি অ্যাটমিক।
হতে পারে। তো ওটা গামার ভ্যালুটা দেখে আমরা বলতে পারি, তাই তো? মনো অ্যাটমিকের ক্ষেত্রে গামাটা কত হয়? 1.67 মনে হয়। হ্যাঁ স্যার। এই গামার ভ্যালুটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি। গামার ভ্যালুটা যদি দেখো, তাহলে গামা কি ওই জিনিসটা বোঝায়? গামা হচ্ছে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আর এর ভ্যালুগুলো দেখে তুমি বুঝতে পারবে যে এটা কোন ধরনের, মনো অ্যাটমিক, ডায়াটমিক, এই ধরনের। তো মনো অ্যাটমিকের ক্ষেত্রে গামার মানটা হচ্ছে 5/3, 5/3, ঠিক আছে? এবার নিচে 3 যদি থাকে কোনো একটা, তো ওটা কিন্তু তোমার কি হয়, মানে শেষ হয় না আর কি, 1.6767 রিপিট হতে থাকবে। এই জন্য ফ্র্যাকশনাল ফর্মে মনে রাখাটা বেশি ভালো আর কি। যদি ডাই অ্যাটমিক হয়, ডাই অ্যাটমিকের ক্ষেত্রে গামাটা 7/5, 7/5 হয়, ঠিক আছে? ট্রাই অ্যাটমিক হলে গামার ভ্যালুটা হয় 4/3, এখানেও 4/3, 3 হলে এটা শেষ হয় না, মানে নন টার্মিনেটিং হয় ডেসিমালে, ঠিক আছে? এই জন্য 1.33 যখন আমরা ইউজ করি, তো ওটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু নয়, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 4/3টা। আচ্ছা, আর তাহলে এটা যদি করো তুমি 1.67 হবে, মানে অ্যাপ্রক্সিমেট এটা। এটা তো ঠিকই আছে, 1.24, এটা ঠিকই হবে না? 7/5 করলে কত হচ্ছে? 1.4 হচ্ছে খালি। 5 একে 5, হ্যাঁ 1.4, এটা এক্স্যাক্টলি হচ্ছে। আর এটা কিন্তু 1.33, এটা চলতে থাকবে এইভাবে। আচ্ছা, আর গামার মানটা যদি এই 1.3 থেকে, মানে দেখো এখানে মনো মানে 1.67, তারপরে কমছে, মানে যত পলিঅ্যাটমিকের দিকে যাচ্ছ তত গামার মানটা কমছে, ঠিক আছে? তো এটা তো মনো ছাড়া বাকি সবগুলো পলি, ডাই, ট্রাই, এগুলো। কিন্তু এই ট্রাই থেকেও আরও যদি উপরে 4টা থাকে এরকম, তাহলে সেই ক্ষেত্রে তোমার ভ্যালুটা এর থেকেও কম হবে, মানে 1.33 থেকে যদি 1.1 এর মধ্যে আসে ভ্যালুটা, তাহলে আমরা বলবো ওটা কি পলিঅ্যাটমিক। পলি তো এগুলোই, ট্রাই, ড্রাইগুলো, বাট এগুলোকে স্পেশালি আমরা ডাই, ট্রাই বলি, কিন্তু পলি মানে ট্রাইর থেকে উপরে বুঝবো এখানে। তাহলে পলিঅ্যাটম 1.33 থেকে 1.1। তো তুমি যদি গামার ভ্যালুটা জানো, তাহলে তুমি বলতে পারবে যে এটা কি, যে কোন ধরনের গ্যাস। তো এই জন্য গামার ভ্যালুটা এখান একটা, থেকে কি ধরনের কোশ্চেন দেয় স্যার এখান থেকে? এখান থেকে কোশ্চেন তোমার কি ধরনের দিবে, তুমি গামাটা ধরো ভ্যালু বলে দিয়েছে, ঠিক আছে? কোন ধরনের হুম, অ্যাটমিক, মানে কোন ডায়াটমিক, মনোঅ্যাটমিক, ট্রাইঅ্যাটমিক, এটা বলতে পারে। বা তোমাকে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিল কোনো একটা গ্যাসের হুম, গামার মানটা এই, তো বাইরেও বলে দিল একটা ডায়াটমিক গ্যাস আছে, তার গামার মানটা কত, অপশন দিয়ে দিল, পয়েন্টে দিতে হুম। পারে, ফ্র্যাকশনে দিতে পারে, এরকম। তো এই ডাইরেক্ট মানে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন থাকতে পারে। আর স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার, ওই যে গামা বললেন, এটা বড় হাতের সিপি বাই সিভি না কি বলছেন স্যার, ছোট হাতের? গামাটা এটা মোলার, মানে বড় হাতের। বইয়েতে স্যার আরেকটা সমাধান আছে আর স্যার শেষে, ওটা হ্যাঁ, মাইনাস ডিফারেন্ট করে আর সিপি মাইনাস। হ্যাঁ, ওই 8টা মোলার গ্যাস কনস্ট্যান্ট, ওটা আসছি আমরা, এরপরে আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখানে স্যার, ওটা আসিনি ঠিক এখন, আছে স্যার তাহলে। ওখানে আসিনি। হ্যাঁ স্যার, এই অবধি ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার, ঠিক এর ঠিক আছে। এর আগে ফার্দার প্রসিড করার জন্য আমি যেটা ডিফাইন, মানে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে? তো মানে কোনো একটা সিস্টেমে, থার্মোডাইনামিক সিস্টেমে, যদি আমি হিট এনার্জি দিই, ধরো এটা একটা সিস্টেম আছে, ক্লোজ সিস্টেম আছে, তো আমি এখানে হিট এনার্জি দিচ্ছি। তো ওই হিট এনার্জি দিলে ওই হিট এনার্জিটা ইউজ
কোথায় কোথায় হবে। তো দুইভাবে ইউজ হতে পারে। কি, যে এই হিট এনার্জিটাকে নিয়ে এই সিস্টেমটা কোনো কাজ করবে, কার্য করবে। আচ্ছা, কার্য করলো তো পুরোটাই তো কার্য করবে না, তাহলে কিছু পরিমাণ এনার্জি কি করবে, ও নিজের অভ্যন্তরীণ শক্তিটাকে বাড়াবে। নিজের অভ্যন্তরীণ শক্তি মানে কি, যে ওর অণুগুলো যে আছে ওদের গতি শক্তিটা বাড়িয়ে দিল এরকম। তাহলে দুই ধরনের এই হিটটার ইউজ হয়, একটা হচ্ছে কাজ করবে আর দুইটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তিটা বাড়াবে। তো এই যে জিনিসটা, তাহলে এটা আসলে কি দিচ্ছে, এটা দিচ্ছে না কনজারভেশন অফ এনার্জি, শক্তির নিত্যতা সূত্র। যে তুমি যে এনার্জিটা দিলে সেটা কার্য আর এই দুটো এনার্জির সমান হবে। আর কনজারভেশন অফ এনার্জিতে কি বলে, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, ওটা কি শুধু চেঞ্জ, ফর্মটা চেঞ্জ হয়। তাহলে একটা ফর্ম হয়ে গেল কার্যের ফর্মে, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করছে সেটার ফর্মে এটা ট্রান্সফার হয়ে গেল। এবার এই ধরনের, তাহলে ধরো কোনো একটা সিস্টেমে আমি যদি কিউ পরিমাণ হিট দিই, আর কিউ পরিমাণ হিট দেওয়াতে ওই সিস্টেমটার এনার্জিটা, ইন্টারনাল এনার্জি যেটা, সেটা ধরো ইন্টারনাল এনার্জিটাকে ইউ দিয়ে আমরা ডিফাইন করি, ঠিক আছে। তাহলে ইউ আই ছিল আগে ইন্টারনাল এনার্জি, আর ফাইনালি হচ্ছে ইউ এফ হয়ে গেল, ইউ আই থেকে ইউ এফ। তাহলে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি হয়েছে, তাহলে কত বৃদ্ধি হয়েছে, ইউ এফ মাইনাস ইউ আই বৃদ্ধি হয়েছে। আর আর সাপোজ ধরো ডাব্লু পরিমাণ কাজ হয়েছে, তাহলে ডাব্লু ইউ এফ মাইনাস ইউ আই যদি করো, এটা ইজ ইকুয়াল প্লাস ডাব্লু, এটা ইজ ইকুয়াল টু কী দিবে তোমার, এই যে পরিমাণ হিট দিয়েছো ওই জিনিসটা। তো এইভাবে করে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে। এইভাবেও লিখতে পারি যে সাপোজ ধরো আমি, এটা তো কিউ পরিমাণ বলছি, আমি সাপোজ ছোট ডি কিউ পরিমাণ দিলাম হিট, তাহলে ডি কিউ পরিমাণ দিয়ে তার মধ্যে ইন্টারনাল শক্তির যে, অভ্যন্তরীণ শক্তির যে বৃদ্ধি হলো সেটা ধরো ডি ইউ পরিমাণ, আর যে কৃতকার্যটা হলো সেটা ধরো ডি ডাব্লিউ পরিমাণ। তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। এবার পয়েন্ট হচ্ছে যে, স্যার এখান থেকে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে স্যার একটা প্রবলেম আপনাকে বলেছিলাম, সেই যে হ্যাঁ কেমিস্ট্রি আর স্যার ফিজিক্সের ক্ষেত্রে এখানে একটা সমস্যা হয়। হ্যাঁ, পিডিভি যে জিনিসটা তো, হ্যাঁ স্যার, এখানে স্যার ডিইউ সমান ডিকিউ প্লাস ডিডব্লিউ, আর এখানে স্যার ইকুয়েশনে ডিকিউ সমান ডিইউ প্লাস, মানে কিউ এর জায়গায় ইউ আছে, ইউ এর জায়গায় কিউ আছে, এরকম ব্যাপারটা স্যার কেন হয় স্যার? আচ্ছা আমি বলছি দাঁড়াও। না না, আমি আসলে এখানে ধরেছি, কেসটা কি ধরেছি, যে আমি কিউ পরিমাণ হিট দিয়েছি, ধরো ডি কিউ পরিমাণ হিট, একটা সিস্টেমে এই পরিমাণ হিট আমি দিয়েছি, হুম সাপ্লাই করেছি। এবার ওই সিস্টেমের তাহলে হুম কি হবে, ওই এনার্জিটাকে ইউজ করবে তো। তো ইউজ করলে কিছু পরিমাণ এনার্জিও, সাপোজ আমি ধরে নিলাম ডিইউ পরিমাণ এনার্জি নিজের অভ্যন্তরীণ শক্তিটা বাড়াচ্ছে, আর বাকিটা ওই সিস্টেমটা হুম কাজ করছে, কোনো যান্ত্রিক শক্তি, মানে যান্ত্রিক কোনো কাজ করছে, বা কোনো ইলেকট্রিক হুম এনার্জি দিতে পারে, বা অন্য কোনো কাজ করছে কিছু, তো ওটা ডিডাব্লিউ না। তাহলে লজিক্যালি তো এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু ডিকিউ হওয়া উচিত না। এবার হুম। শোনো, মানে কিন্তু এবার হ্যাঁ তোমার, আমি আরো আসছি ডিটেলসে, তাহলে তোমার কোশ্চেনটা অ্যান্সার পেতে পারো এখানে। শোনো আগে, কারণ ডিডাব্লিউটা দুই ধরনের হতে পারে, এই জন্য, মানে ডিডাব্লিউটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এই জিনিসটা আমি বলছি কি জিনিসটা। তাহলে তুমি, যদি এটা নেগেটিভ হয় আর কি, সাপোজ, তো নেগেটিভ যদি হয় তাহলে এখানে নেগেটিভ বসিয়ে দাও, অ্যান্ড সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, ডিইউটা এই পাশে রাখো, ডিডাব্লিউটা ওই পাশে নিয়ে যাও, তাহলে ডিডাব্লিউ প্লাস ডিকিউ ইকুয়াল টু ডিইউ হবে। তো এই ফর্মে আমরা পড়ি। হুম ডিডাব্লিউটা পজিটিভ নেগেটিভ কখন হবে ওটা আমি বলছি। আচ্ছা, এই ডিডাব্লিউটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, কৃতকার্যটা কিভাবে। তাহলে সাপোজ ধরে নাও তার জন্য, যে একটা সিলিন্ডার আছে, এটা কিরকম সিলিন্ডার হলো, এটা সিলিন্ডার আছে, ধরো এখান অবধি তোমার গ্যাস ফিল্ড আছে, এদিকে এটা প্যাক আছে, ঠিক আছে, বের হতে পারবে না গ্যাসটা, এখান অবধি গ্যাস ফিল্ড আছে। আর এটা পিস্টনটা, এটা হচ্ছে পিস্টনটা, এটা আগে পিছে হতে পারে, রাইট। এইবার এর ভেতরে গ্যাস আছে, এদিকে ফাঁকা আছে, এবার এখানে অবধি ধরো এটা আছে,
এবার তাহলে এই যে গ্যাসটা ও পাত্রের দেওয়ালে ধাক্কা দেয়, এটা গ্যাস পার্টিকেলগুলো তাহলে পাত্রের দেওয়ালে ধাক্কা দেয়। তো আমি ধরে নিচ্ছি যে এই পিস্টনটার উপরে যে ধাক্কাটা মারছে সেটার ফোর্স যদি এফ হয়, ঠিক আছে, তাহলে প্রেশারটা যদি পি হয়, আর এর এই যে পিস্টনটা আছে ওর যে ক্ষেত্রফলটা প্রস্থচ্ছেদের এই জিনিসটা ওটা যদি এ হয়, তাহলে প্রেশার ইজ ইকুয়াল টু কি হয়, ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সটা কি হবে, প্রেশার ইনটু এরিয়া। তাহলে এর মানে এই যে পিস্টনটার উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে এই গ্যাসটা, সেটা হচ্ছে প্রেশারটা ইনটু এরিয়া, এই পরিমাণ। আচ্ছা, এই এই এটা এইদিকে অ্যাপ্লাই করবে, তাহলে এটাকে যদি আমি লুজ করে দিই, ছেড়ে দিই, তাহলে পিস্টনটা সামনের দিকে চলে আসবে। সাপোজ ধরো এখানে চলে আসলো, পিস্টনটা এখানে চলে আসলো, তাহলে এই যে ডিস্টেন্সটা যেটা সামনের দিকে আসলো সেটাকে ধরে নিচ্ছি, ধরো ডিএক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, ডিএক্স ডিস্টেন্স চলে আসলো। তো এই যে ডিএক্স ডিস্টেন্স আসলো, তো এটা কেন আসলো, কারণ গ্যাসটা এর উপরে ফোর্স অ্যাপ্লাই করছিল, মানে গ্যাসটার দ্বারা কাজটা হচ্ছে এখানে, মানে গ্যাসটা নিজেই কাজটা করছে। তো এখানে যদি আমি ডি ডাব্লিউ বলি, তাহলে সেটা কি হবে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে প্রেশার, এরিয়া আর ডিসপ্লেসমেন্ট। এবার দেখো এই এরিয়াটা আর এই ডিসপ্লেসমেন্টটা যদি গুণ করি, তাহলে এই এই জিনিসটুকুর ভলিউম পেয়ে যাব না, ওটা ডিভি বলে দিচ্ছি, তাহলে পি ডিভি হয়ে গেল, ঠিক আছে। তো এইখানে এই যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটা আছে সেটাতে আমরা এভাবেও লিখতে পারি যে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, মানে হচ্ছে পি ডিভি, এটাও লিখতে পারি। পি হচ্ছে প্রেশার, আর ডিভিটা হচ্ছে ভলিউমের চেঞ্জ, ওই প্রেশারের জন্য কি পরিমাণ ভলিউমের চেঞ্জ হচ্ছে ওই জিনিসটা, ঠিক আছে। তো এটা ডিডব্লিউ হলো। এবার টোটাল ওয়ার্ক ডান কত হবে তাহলে, তাহলে টোটাল ওয়ার্ক ডান সাপোজ ধরো ইনিশিয়ালি আই ছিল আর ফাইনালি ধরো এফ হলো কোথাও, তাহলে টোটাল ওয়ার্ক ডান যদি বের করতে হয় তাহলে ইন্টিগ্রেশন করে দিই আমরা আই থেকে এফ এর মধ্যে, আই থেকে এফ এর মধ্যে পিডিভি, তাহলে ওয়ার্ক ডান যেটা টোটালটা ওটা হচ্ছে আই থেকে এফ এর মধ্যে পি ডিভি। এবার এখানে এই ইন্টিগ্রেশনটা করতে পারবো না, কারণ এখানে কিছু বলা নেই যে পিটা কনস্ট্যান্ট কিনা, ঠিক আছে। এবার সাপোজ ধরো আমি ধরে নিচ্ছি যে প্রসেসটা হচ্ছে আইসোবারিক, আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস মানে কি, যে প্রেসারটাকে তুমি ফিক্সড রেখেছো, তো প্রেসার যদি ফিক্সড রেখেও মানে তার প্রেসারটা কনস্ট্যান্ট, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, ডাব্লুটা হচ্ছে ইজ ইকুয়াল টু হবে, প্রেসারটা বাইরে বের করে নিতে পারবে, আর এটা তাহলে প্রেসার আর এখানে হয়ে গেলো ভিএফ মাইনাস ভিআই হয়ে গেল, বা প্রেসার ইন্টু ভলিউমের যে চেঞ্জটা হয়েছে ওই জিনিসটা, ঠিক আছে, আইসোবারিকের ক্ষেত্রে। কিন্তু আইসোবারিক যদি না হয়, মানে প্রেসারটা যদি ভেরিয়েবল হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ডাব্লু ইজ ইকুয়াল টু কি হবে, আই টাইমস টি পি ডিপি। তাহলে দেখো আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে মানে যেখানে প্রেসারটাকে ফিক্সড রেখেছো সেটা পি ইন্টু ডেল্টা ভি হয়ে যায়, ঠিক আছে, এটা ডেল্টা ভি বলে দিচ্ছি, পি ইন্টু ডেল্টা ভি, মানে ইথের চেঞ্জটা, এটা ভলিউমের যে চেঞ্জ হলো। আচ্ছা আচ্ছা এদের যদি আমি গ্রাফ প্লট করি, মানে আইসোবারিক প্রসেসে গ্রাফ যদি প্লট করি, তাহলে এদিকে ধরো ভি প্লট করছি আর এদিকে হচ্ছে প্রেশার, তাহলে আইসোবারিক মানে পিটা ফিক্সড মানে কনস্ট্যান্ট, তো আমি গ্রাফটা এরকম পাবো না, পিটা কনস্ট্যান্ট মানে ভি এর প্যারালাল হবে। আর ডেল্টা ভিটা কি, তাহলে এটা ধরো ভি আই ছিল, আর এর করেসপন্ডিং যে ভলিউমটা সেটা হলো ভি এফ হলো ধরো, তাহলে ভি এফ মাইনাস ভি আই মানে এইটা হয়ে গেলো ডেল্টা ভি, এটা হচ্ছে ডেল্টা ভি, আর পিটা হচ্ছে এইটুকু, এটা হচ্ছে পি।
তাহলে এইটা লেন্থ আর ব্রেথ গুণ করলে কি হচ্ছে, এই এরিয়াটা হচ্ছে না। এর মানে কি, মানে পিভি গ্রাফের তুমি ভি এক্সিস্টারকে কেন্দ্র, ভি এক্সিস্টার সাপেক্ষে যে এরিয়াটা কভার করছে ওই জিনিসটা কি দিচ্ছে, ওয়ার্কটা দিচ্ছে, ওয়ার্কটা। ঠিক আছে, তো এটা হলো আইসোবারিক প্রসেস। এবার আমরা কি হতে পারে, যে আইসোবারিক নাও হতে পারে, প্রেসারটা চেঞ্জ হতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে কি হবে, তো সেই ক্ষেত্রে আমরা পিটা, এখানে তো ভি এর উপরে ইন্টিগ্রেশন আছে, তো আমাকে পিটাকে রিপ্লেস করতে হবে। তো কিভাবে রিপ্লেস করব, তো তার জন্য আমরা ইকুয়েশন অফ স্টেট জানি, পিভি ইকুয়াল টু এনআরটি, বা আরটি বলছি 1 মোলের ক্ষেত্রে। তো আমরা কি করব, পিটাকে রিপ্লেস করে দেবো ভি দিয়ে, তাহলে পি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আরটি বাই ভি। তো আমরা সেই ক্ষেত্রে আমরা করব, তাহলে এখানে হয়ে গেল আর টি ডিভি বাই ভি। কিন্তু সমস্যা হচ্ছে এখানে টিটা আসছে আবার, তো টিটা তো আমি বের করতে পারবো না। তাহলে তাহলে কখন বের করতে পারবো, যদি টিটা কনস্ট্যান্ট হয়, মানে আইসোথার্মাল হয়। টিটা যদি কনস্ট্যান্ট হয়, মানে আইসোথার্মাল যদি হয়, প্রসেসটা যদি আইসোথার্মাল হয়, মানে টিটা কনস্ট্যান্ট, তখন টিটা আমি ইন্টিগ্রেশনটা থেকে বের করে নিতে পারবো। তাহলে আর টি, আর তখন ডিভি বাই ভি এর যদি ইন্টিগ্রেশন করো লন হয়ে যায়, লগ বেস ই, যেটা ভি আই থেকে এফ বসাও, তাহলে লন ভি এফ বাই ভি আই হয়, তাই না? লগ অফ এ মাইনাস লগ অফ বি, মানে লগ অফ এ বাই বি, তো মাইনাস হলে তো এটা হয়ে যাচ্ছে। তো এই যে আর টি লন ভি এফ বাই ভি আই, এটা কখন হলো, যদি প্রসেসটা কি হয়, আইসোথার্মাল হয়। আইসোথার্মাল প্রসেস মানে কি, ওই প্রসেসের টেম্পারেচারটাকে তুমি ফিক্স রেখেছো, প্রেশার ভলিউম চেঞ্জ হচ্ছে বাট টেম্পারেচারটা ফিক্স। তো সেই ক্ষেত্রে তোমার যেটা হয় সেটা হচ্ছে এরকম লন অফ ভি এফ বাই ভি আই, এরকম একটা গ্রাফ দেয়। তো সেই ক্ষেত্রে আইসোথার্মালের ক্ষেত্রে পিভিটা কি হয়, পিভি গ্রাফটা যদি দেখি, তাহলে এর আগের দিনও আমি বলেছিলাম যে আইসোথার্মের ক্ষেত্রে কি হয়। সাপোজ ধরো এদিকে, না এদিকে ভিটাই দিচ্ছি আর এদিকে পিটাই দিচ্ছি, তো আইসোথার্মের ক্ষেত্রে আমরা জানি না গ্রাফটা এরকম হয়, রেক্টেঙ্গুলার হাইপারবোলা হয়। কিভাবে, কারণ ভি প্রপোর্শনাল টু কি 1/p না, বয়েলস ল। ঠিক আছে, ভি প্রপোর্শনাল টু 1/p, বয়েলস ল। তাহলে এই যে গ্রাফটা এরকম পাচ্ছ, এরকম পাচ্ছ, বা এরকম পাচ্ছ, তো এইগুলো হচ্ছে এক একটা আইসোথার্ম বলি আমরা, আগের দিনও বলেছিলাম, কারণ এখানে টিটা কনস্ট্যান্ট। তো এটা আইসোথার্মের গ্রাফ হলো। যদি আমি একটা গ্রাফ এরকম বানাই, ভি এইদিকে, এইদিকে পি, আর এরকম, তাহলে এটা হচ্ছে এর আগের গ্রাফটা, মানে এটা আইসোবার, মানে তাহলে এইখানে যে প্রসেসটা হচ্ছে ওটা হচ্ছে আইসোবারিক প্রসেস। মানে সিস্টেমটা, যে গ্যাসিয়াস সিস্টেমটা আছে ওটার প্রেসারটাকে ফিক্স রাখা হয়েছে, আর এখানে আইসোথার্মাল মানে টেম্পারেচারটাকে ফিক্স রাখা হয়েছে, বাকি প্রেসার ভলিউম চেঞ্জ করছে। আর এখানে প্রেসারটাকে ফিক্স রেখেছো, কিন্তু এখানে টেম্পারেচারটা তোমার ভলিউমটার সাথে সেই হিসেবে চেঞ্জ হবে। আচ্ছা, আর একটা কি হতে পারে, যে ভলিউমটাকে ফিক্স রাখো, যদি ভলিউমটাকে ফিক্স রেখে দাও, ভলিউমটাকে ফিক্স রেখে দাও। আচ্ছা, এই যে আইসোবারিক প্রসেস, এখানে ডাব্লুটা কি ছিল, ওয়ার্ক ডানটা পি ডেল্টা ভি বের হলো। এই আইসো থার্মাল যে প্রসেসটা, আইসোথার্মালের ক্ষেত্রে ডাব্লুটা কি বের হলো, আর টি। এইগুলো কাজে লাগবে, কার্নোট সাইকেলে কাজে লাগবে, এই জন্য বলছি ভি এফ বাই ভি আই। ঠিক আছে, ওয়ার্ক ডানগুলো কী হয়, এই রেজাল্টগুলো একটু মনে রাখবে তাহলে। আচ্ছা, যদি ভলিউমটা ফিক্সড রাখা হয় তাহলে ওটাকে আমরা বলি কি, আইসোকোরিক, আইসোকোরিক প্রসেস। তাহলে আইসোকোরিক প্রসেস যদি হয়, তাহলে ভলিউম ফিক্সড, তাহলে ওর গ্রাফটা কীরকম হবে, এদিকে ভি, এদিকে পি। ভলিউম ফিক্সড মানে কি, ওটা ওয়াই এক্সিসটার প্যারালাল হবে, মানে পি এক্সিসটার এরকম হবে।
তাহলে এটা যদি এরকম হয়, তাহলে এখানে ডিভিটা কি কোনো চেঞ্জ আছে? ভলিউমটা ফিক্স না, তাহলে ডিভিটা জিরো। ভলিউম ফিক্সড মানে ডিভিটা জিরো। তাহলে তোমার ডাব্লু ইজ ইকুয়াল টু ডিডাব্লু ইজ ইকুয়াল টু পিডিভি যেটা বলছো, তাহলে এটাও জিরো হবে। এর মানে কি? এর মানে যদি ভলিউমটাকে ফিক্সড রাখো, তাহলে ওই সিস্টেমটার ওপরে কোনো কাজ করা হয় না, বা ওই সিস্টেমটা কোনো কাজই করে না। ঠিক আছে, কারণ ডাব্লু মানে কি পিডিভি, আর ডিভিটা জিরো হলে তোমার কি হয়, যে তোমার ওয়ার্ক ডানটাও জিরো হবে। তো এটা আইসোকোরিক প্রসেসের গ্রাফ, যেখানে তোমার ডাব্লুটা হচ্ছে জিরো, আর এটা হচ্ছে আইসোবারিক, যেখানে ডাব্লুটা পি আর ডেল্টা ভি হয়, মানে এই এরিয়াটা। আর এখানে হচ্ছে এটা আইসোথার্মাল। তো আইসোথার্মালের ক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর টি লন ভি এফ বাই ভি আই হয়। ঠিক আছে, তো এখানে তোমার পি ভার্সেস ভি গ্রাফটাতে যে মানে ওয়ার্ক ডান কোনটা দিবে, তো ওয়ার্ক ডানটা এটাই দিবে, মানে এই গ্রাফটা যে পরিমাণ এরিয়াকে কভার করছে ওই জিনিসটা। ঠিক আছে, এটাই ওয়ার্ক ডান দিবে, এখানেও এরিয়াটাই দিবে, বাট এই এরিয়াটাই দিবে এই এই আইসোথার্মটার জন্য ওই জিনিসটা। আর একটা প্রসেস আছে, দেখো আমরা পড়লাম আইসোবারিক প্রসেস, মানে কোনো প্রেশারটাকে তুমি ফিক্সড রেখেছো। আইসোথার্মাল মানে টেম্পারেচারটাকে ফিক্সড রেখেছো। আচ্ছা, টেম্পারেচারটাকে ফিক্সড কখন রাখা যায়? যদি ধরো একটা সিস্টেম আছে, সাপোজ একটা সিস্টেম আছে, এটা একটা সিস্টেম। এবার এই সিস্টেমে আমি বলছি টেম্পারেচারকে ফিক্সড রাখবো, টেম্পারেচারকে ফিক্সড রাখবো, তো কখন রাখা যাবে? সাপোজ এই সিস্টেমটা ঠান্ডা হচ্ছে কোনো কারণে, মানে আমি ধরো এটাকে এক্সপেনশন করছি, তো সিস্টেমটা ঠান্ডা হচ্ছে, তো ঠান্ডা হচ্ছে কিন্তু আমি টেম্পারেচার তো ফিক্স রাখতে চাই। এর মানে ঠান্ডা টেম্পারেচার ফিক্স রাখতে যদি চাই, তাহলে বাইরে থেকে আমাকে কি করতে হবে, এনার্জিকে ভেতরে আসতে দিতে হবে, হিট এনার্জিকে। বা যদি ধরো এটাকে আমি কম্প্রেস করি, তাহলে কি হবে, এটা ওয়ার্ম হবে, কিন্তু আমি টেম্পারেচার তো ফিক্স রাখতে চাই, তখন হিটকে বের করতে হবে। এর মানে হচ্ছে আইসোথার্মাল প্রসেসে হিট এক্সচেঞ্জ হবে। আমি বললাম কি, যে আইসোথার্মাল প্রসেসে হিট এক্সচেঞ্জ হবে। মানে সিস্টেমের ভেতর থেকে বাইরে হিট যেতে পারে, বা বাইরে থেকে সিস্টেমে হিট আসতে পারে। তাহলে আইসোথার্মাল প্রসেস যেটা, আইসোথার্মাল প্রসেসে তোমার হিট এক্সচেঞ্জ, যেটা হিট এক্সচেঞ্জ, সেটা হবে। এবার সাপোজ আমি এরকম একটা সিস্টেম নিয়েছি, যেটাতে না ওই সিস্টেমটা থেকে বাইরে হিট যাবে, না ওই সিস্টেমের মধ্যে কোনো হিট ভেতরে আসবে বাইরে থেকে, মানে পুরো বাইরের এনভায়রনমেন্ট থেকে সেপারেট করা আছে। এখান থেকে কোনো বাইরে হিট যাবে না, বাইরে থেকে কোনো ভেতরে হিট আসবে না। ঠিক আছে, যা হবে ভেতরে, ভেতরে যদি হিট জেনারেট হয়, হিট যদি জেনারেট হয়, তাহলে ওই হিটটা ভেতরেই থেকে যাবে। এখানে যদি হিট মানে রিডিউস হয়, তাহলে এটা ঠান্ডা ভেতরেই হবে, যা হবে ভেতরে। তো এই ধরনের যে প্রসেস, এইগুলোকে আমরা বলি অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক বা রুদ্ধ তাপ। রুদ্ধ তাপ, দেখো রুদ্ধ করে দিয়েছো, আইসোলেট করে দিয়েছো। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রসেস, রুদ্ধতাপীয় পদ্ধতি বা অ্যাডিয়াবেটিক প্রসেস। তো অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়? অ্যাডিয়াবেটিক প্রসেসে বাইরে থেকে ভেতরেও হিট যায় না, আর ভেতর থেকে বাইরেও হিট আসে না, মানে হিট এক্সচেঞ্জটা এখানে জিরো হয়, হিট ট্রান্সফারটা জিরো হয়। আচ্ছা, হিট ট্রান্সফার মানে কি হয়? ডি কিউ, ওটাই তো হিট ট্রান্সফার, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ওটা জিরো হয়। ঠিক আছে, আর ডি কিউ যদি জিরো হয়, তাহলে ডি ইউ প্লাস ডি ডাব্লুটা এটাও জিরো হবে, তাই না? আর তাহলে ডি ডাব্লু যেটা হবে, এটা ইজ ইকুয়াল টু মাইনাস ডি ইউ হবে। মানে
এখানে কি হবে, ডিডব্লিউ যদি পজিটিভ হয়, ডিডব্লিউ যদি পজিটিভ হয় তাহলে ডিইউটা এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ডিইউটা নেগেটিভ হয়ে যাচ্ছে এর মানে। আর ডিডব্লিউটা যদি নেগেটিভ হয় তাহলে ডিইউটা পজিটিভ। এবার পয়েন্ট হচ্ছে যে ডিডব্লিউটা পজিটিভ আর ডিডব্লিউটা নেগেটিভ হওয়ার মানেটা কি, ওটা একটু বলি। তাহলে তার জন্য এইটা দেখো, এইখানে যে যখন এই যে গ্যাসটা ছিল, এই গ্যাসটা আমি যখন পিস্টনটা ছেড়ে দিলাম তো পিস্টনটা নিজে থেকেই সামনে চলে আসলো। এর মানে গ্যাসটা নিজেই কাজ করেছে, গ্যাসটা নিজেই কাজ করেছে। মানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, তাই না? তো যদি এরকম কাজ হয় যে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস যদি হয়, তো সেই ক্ষেত্রে আমরা বলি ডিডব্লিউটা পজিটিভ, তাহলে এটা হবে পজিটিভ। মানে গ্যাসটা যদি নিজেই কাজ করে তাহলে ওটা ডিডব্লিউটা পজিটিভ হবে। মানে ডিডব্লিউটা পজিটিভ হবে যদি ওয়ার্ক ডানটা হয় কি বাই দ্য গ্যাস। আচ্ছা, ডিডব্লিউটা নেগেটিভ তাহলে কখন হবে, নেগেটিভ তাহলে কখন হবে? এবার সাপোজ ধরো আমি এই পিস্টনটাকে যদি আবার এদিকে ঠেলি পিছের দিকে, তো তখনও তো ওয়ার্ক ডান করতে হচ্ছে, তখনও ওয়ার্ক ডান করতে হচ্ছে, কিন্তু তখন গ্যাসটা কিন্তু কাজ করছে না, তখন বাইরে থেকে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। এর মানে বাই দ্য এজেন্ট, বাইরে থেকে কোনো কেউ কাজ করছে, গ্যাসটা নিজে কাজ করছে না, তো ওটাকে আমরা বলি নেগেটিভ। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হলো পজিটিভ, আর ওয়ার্ক ডান বাই দ্য এজেন্ট যদি বলি তাহলে ডিডব্লিউটা নেগেটিভ। ওকে, তো আমি বলছি যে ডিডব্লিউটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ হলো, ধরো নেগেটিভ হওয়া মানে কি, যে ওয়ার্ক ডান হচ্ছে বাই দ্য এজেন্ট, মানে বাইরে থেকে কেউ কাজ করছে। ধরো এই সিস্টেমটা যেটা ছিল, এটা একটা সিলিন্ডার, ওই সিলিন্ডারে ধরো গ্যাসটা ফিল ছিল, এবার এখানে পিস্টনটা ছিল, এখানে গ্যাসগুলো আছে, তো ডিডব্লিউটা নেগেটিভ বলছে, তাহলে এই পিস্টনটাকে এই ভেতরের দিকে ঠেলা হচ্ছে, বাইরে থেকে কেউ ঠেলছে। তো ঠেলছে মানে কি, এই গ্যাসগুলো এখানে চলে আসলো ধরো, মানে এটা পিস্টনটা এখানে ধরো নিয়ে আসলো, তো গ্যাসগুলো এখানে কনসেন্ট্রেশন হয়ে গেল, তাহলে এর ইন্টারনাল এনার্জিটা বাড়বে, বাড়বে মানে ডিইউটা পজিটিভ হবে। আর ওটাই হচ্ছে, দেখো ডিডব্লিউ যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ আর নেগেটিভে মিলে হয়ে গেল পজিটিভ ডিইউটা, মানে ইন্টারনাল এনার্জি বেড়েছে এর মানে। ঠিক আছে, আর এর আগের কেসটা যদি আমি এটাকে ছেড়ে দিই, তো এই গ্যাসটা তখন কাজ করবে এই পিস্টনটার উপরে, কাজ করে ধরো এইখানে হচ্ছে নিয়ে আসলো, তো এখানে ডিডব্লিউটা কি হবে, পজিটিভ হবে, পজিটিভ হলে ডিইউটা কি হবে, নেগেটিভ হবে। মানে যখন এক্সপেনশন হচ্ছে আসলে গ্যাসটার, তো তখন ডিডব্লিউটা তাহলে কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, মানে ইন্টারনাল এনার্জি তখন কমবে। আর এইটাই না, তো যখন গ্যাসটা এক্সপেনশন হচ্ছে তো ওদের গতিশক্তি কমে যাবে, যখনই তুমি বাইরে থেকে ফোর্স দিয়ে এটাকে কন্ট্রাক্ট করবে, কম্প্রেস করবে গ্যাসটা, তাহলে অণুগুলির মধ্যে গতিশক্তি বাড়বে। তো গতিশক্তি বেড়ে যাওয়া মানে কি, ইন্টারনাল এনার্জি বাড়া। তো এবার ইন্টারনাল এনার্জি বাড়া মানে কি, স্যার এখানটা কি, স্যার কি বললেন বাইরে থেকে? আমি ধরো এই এটা পিস্টনটা, বুঝতে পারলাম না। আমি বলছি এই পিস্টনটাকে আমি বাইরে থেকে কম্প্রেস করছি, ঠিক আছে, চাপছি, তো চাপছি, তো এই গ্যাস হুম মলিকুলগুলো এইদিকে এক জায়গায় কম্প্রেস হলো না এখানে, তো হুম। কম্প্রেস হলো, এদের গতিশক্তিটা বেড়ে যাবে, কলিশন বেশি বেড়ে হবে, যাবে না স্যার, কমে যাবে? বেড়ে যাবে কমে তখন, যাবে। বেড়ে যাবে। আগে এতটা জায়গা জুড়ে যাচ্ছিল, এখন তো একটু জায়গায় যাবে, তাহলে এরা বেশি ভাইব্রেশন হবে, তাহলে হুম বেড়ে যাবে, গতিশক্তি বাড়ছে না স্যার হুম গতিশক্তি বেড়ে যাবে, ঠিক আছে। এবার এরা গতিশক্তি হুম। বেড়ে যাবে, এদের মধ্যে কলিশনও বাড়বে, তাহলে এখানে কি হবে, হিট জেনারেট হবে, হিট, হিট জেনারেট হবে, বুঝতে পেরেছো? এবার হিট হুম। জেনারেট হবে, কিন্তু এই হিটটা তো তুমি বাইরে বের হতে দিচ্ছ না। কেন দিচ্ছ না? কারণ তুমি অ্যাডিয়াবেটিক প্রসেস বলছো। এর মানে অ্যাডিয়াবেটিক প্রসেসে যদি কম্প্রেস করা হয় গ্যাসটাকে, তাহলে হিটের জেনারেশন হয়, হিটের জেনারেশন হয়। এটাকে বলি আমরা রুদ্ধতাপীয় হিটিং, অ্যাডিয়াবেটিক হিটিং বলি।
আর যদি উল্টোটা করা হয়, মানে এটা ছেড়ে দাও, মানে ডিডব্লিউটা যখন পজিটিভ হয়, মানে এটা ছেড়ে দাও তুমি, এবার বাইরে থেকে তুমি বাইরে এজেন্টটা তুমি সরে যাও, তাহলে ও গ্যাসটা কী হবে, নিজে থেকেই ওই পিস্টনটাকে সামনের দিকে নিয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি এখানে কোনো ফ্রিকশন নেই আর এটা মুভেবল, তাহলে যখন নিজে থেকে যাবে সামনের দিকে, তো তখন কি হবে, এটা আবার কুলিং ইফেক্ট দিবে। এর যখন কম্প্রেস করছিলাম হিটিং ইফেক্ট দিচ্ছিল, আর যখন এক্সপেনশন হচ্ছে তো তখন কুলিং হিটিং ইফেক্ট দিবে। কেন? তার কারণ হচ্ছে এখানে যে গতিশক্তিটা ছিল সেটা তো এখানে ওয়ার্ক ডান করতে কাজে লাগে যাচ্ছে না, এটাকে সামনের দিকে সরাতে, তো ওটা নিজে থেকে কি হবে, এক্সপেনশন হচ্ছে, মানে কুলিং হবে, এদের মধ্যে কলিশনটাও কম হবে। তো ওটাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক কুলিং। অ্যাডিয়াবেটিক কেন বলছি, কারণ এই সিস্টেমটাতে বাইরের কোনো হিট আমরা অ্যালাউ করছি না, ঠিক আছে? বাইরের কোনো হিট আমরা ভেতরে ঢুকতে দিচ্ছি না, বা ভেতর থেকে কোনো হিট বাইরে বেরোতে দিচ্ছি না, এই জন্য এটাকে বলছি অ্যাডিয়াবেটিক কুলিং বা অ্যাডিয়াবেটিক হিটিং। তাহলে আমাদের 4টা প্রসেস আমরা পড়লাম, মানে থার্মোডাইনামিক প্রসেসে যদি আমরা দেখি তো বেসিক্যালি স্যার 4টায় বলছি, পড়তে হয়। বলো। স্যার কেমিস্ট্রি ক্ষেত্রে যে আপনি বললেন না যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওটা প্লাস ভি, ওটা তো কেমিস্ট্রি ক্ষেত্রে মাইনাস হয়। হ্যাঁ, তাহলে ওই জন্য ওগুলো হচ্ছে, মানে ওটা কনভেনশন, এগুলো বুঝতে পেরেছো? মানে মানে ওগুলো স্যার, ওগুলো যা খুশি নেওয়া যায় তাই তো? যা খুশি না, কেমিস্ট্রিতে ওইভাবে নিয়েছে তো ওইভাবেই নিবে। আমি বলছি এগুলো কনভেনশন, মানে হুম তুমি যেভাবে নিবে সেভাবেই তাহলে কনসিডার করতে হবে থ্রু আউট দ্য টপিক। হুম হুম। বুঝতে পেরেছো? তাহলে কোনো সমস্যা হবে না। আর এখানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস বলছি আমি, বাই দ্য গ্যাস বলছি কি, এটাকে পজিটিভ ধরছি, গ্যাসটা যখন কিন্তু নিজে কাজ স্যার করছে। ফিজিক্যাল সায়েন্স তো একসাথে পড়বে, এবার সমস্যা এখানে কোনটা এটা দেবে না হয়তো, না যে না, কোনটা কি টিক দিবে। মারা হয়ে যাবে। এখানে তো তোমার যে সিলেবাসে আছে কার্নোট ইঞ্জিন, ওগুলো থেকে দিবে কোশ্চেন। হুম, কেমিস্ট্রি তো আছে পোর্শনটা। তুমি যেটাই কনভেনশন ধরো না, মেন যে রেজাল্টটা আসবে না তোমার, যে হুম আইডিয়া, দেখো আমি যে রেজাল্টগুলো বললাম, কি যে আইসোথার্মালের ক্ষেত্রে, আইসোথার্মালের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি বললাম, আর টি পি ইন্টু ডেল্টা ভি, ও এটা আর ভি টি এফ এল এন বাই ভি ভি আই। টু ভি ওয়ান। হ্যাঁ আইসো, ভি আই। হ্যাঁ আইসো বারিকের ক্ষেত্রে আমি বললাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল্টা ভি। তো তুমি হুম কনভেনশন যাই ধরো না কেন, এই ওয়ার্ক ডানটা রেজাল্টটা তো এটাই দিবে, রিলেশনটা, ঠিক আছে? এবার, আচ্ছা, এবার সাপোজ ধরো অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, অ্যাডিয়া কি লিখছি, অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক প্রসেসে তোমার হিট এক্সচেঞ্জ অ্যালাউ আছে কি? নেই। না হিট স্যার, এক্সচেঞ্জ যেহেতু অ্যালাউ নেই, তাহলে এই প্রসেসে যদি এক্সপেনশন হয়, এক্সপেনশন হয় শীতলীকরণ তাহলে ঠান্ডা হবে স্যার। কুলিং হবে, শীতলীকরণ হবে। হুম আর যদি কম্প্রেশন হয়, তাহলে হিটিং। হিটিং ইফেক্ট দেবে, তাই তো, হিটিং হবে। হুম। এর মানে হচ্ছে যে এইখানে টেম্পারেচারটাকে কি ফিক্সড রাখা যাবে? না, কারণ হিটিং, টেম্পারেচার। কেন, কারণ একবার কুলিং ইফেক্ট দিচ্ছে মানে টেম্পারেচারটা কমে গেল, হিটিং ইফেক্ট দিচ্ছে মানে টেম্পারেচারটা বেড়ে গেল, তাহলে টেম্পারেচারকে ফিক্স রাখা যাবে না, রাইট? এবার টেম্পারেচার যদি ফিক্স রাখা না যায়, তাহলে এখানে কি আমরা বয়েলস ল অ্যাপ্লাই করতে পারবো? বলো, ভাবো, ইজ বয়েলস বয়েস ল ল হবে না অ্যাপ্লিকেবল? স্যার। অ্যান্সার হচ্ছে নো, কারণ ওখানে তো আমরা টিটাকে ফিক্স ধরেই দিয়েছিলাম, তাই না? তো এর হুম মানে আমরা ভি প্রপোর্শনাল টু 1/p যে বলছি, বা পি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট যে বলছি, এই জিনিসটা এখানে বলা যাবে না, ঠিক আছে? তো এটাতে কি বলবো তাহলে, এখানে কোনটা ল তাহলে মেনে চলে? এখানে বয়েলসের মতনই দেখতে, কিন্তু পাওয়ারে গামা চলে আসে, পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা। তো ব্যাপারটা, এবার গামাটা কি, গামাটা তো আমরা সিপি বাই সিভি যেটা বললাম, সেটা মনোঅ্যাটমিকের ক্ষেত্রে আলাদা ভ্যালু, ডাইয়ের ক্ষেত্রে আলাদা, অ্যান্ড সো অন।
তো এটা মনে রাখবো যে অ্যাডিয়াব্যাটিক প্রসেসে যদি কোনো গ্যাসকে এক্সপেনশন করতে হয় বা কম্প্রেশন করতে হয়, সেই ক্ষেত্রে এই রিলেশনটা অ্যাপ্লাই করতে হয়। এটা ক্লিয়ার? আচ্ছা এটা বেশ দ্রুততা বেশ পদ্ধতি দিয়ে বলে বুঝালেন স্যার, বয়েলের সূত্র দিয়ে। হ্যাঁ টিভি টু দি পাওয়ার গামাটা চলে আসলে মনে রাখা মনে থাকে এটা। হ্যাঁ, মনে থাকবে, অসুবিধা নেই। ঠিক আছে, এই স্যার এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল ডাইরেক্ট কোথা 2016 সালে স্যার, এখান থেকে? এই যে এই ইকুয়েশনটা থেকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এখান থেকে ম্যাথ থাকতে পারে, তো ম্যাথ থাকতে পারে বা এমনিও থাকতে পারে। আচ্ছা, এটা হলো। স্যার আরো দু একটা রূপ আছে। হ্যাঁ, বলছি বলছি, আসছি। আচ্ছা, তো আমরা অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে ওয়ার্কডানটাও আমরা দেখবো না, সবই দেখবো। তো তার জন্য আমি একটা লিখে রাখি, আমি যদি বলি যে ডাব্লু ইজ ইকুয়াল টু পি ডেল্টা ভি, তাহলে কোন প্রসেসটা বলছি? আইসো আইসোবারিক। আইসো হ্যাঁ, আইসোবারিক, তাই তো, আইসোবারিক। হুম। যদি আমি বলি ডাব্লু ইজ ইকুয়াল টু আর টি লন এলএন ভি টু বাই ভি ওয়ান বা ভি এফ বাই ভি আই, যাই বলো না কেন, তাহলে কি বলছি? আইসো কুড়িক না আইসোথার্মাল। না না না, দেখো টিটা বের করে দিয়েছো না ইন্টিগ্রেশন থেকে, মানে টিটা ফিক্স ছিল বলেই বের করতে পেরেছো। যে আইসোকোরিক হবে স্যার। না 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 না, আরে আইসোকোরিক হলে তো ভলিউমটা ফিক্স, তাহলে ভি আই এর ভি এফ কে কিভাবে হলো? আইসোথার্মাল। হ্যাঁ, অবশ্যই। না না, লজিক লাগাও না তুমি, আইসোকোরিক মানে ভলিউমটা ফিক্স, তো ভলিউম ও ফিক্স হলে ভিআই আর ভিএফ কিভাবে আলাদা হবে? তাহলে তো টিটা ফিক্স করেছো না এখানে, তাহলে আইসোথার্ম হবে এটা, হুম। হুম। আইসোথার্মাল। এখানে পিটা চেঞ্জ করছো না, মানে আইসোবারিক, তাই না? আচ্ছা, আর তারপরে তো আমি বললাম কি, যে আইসোকোরিক যদি হয় তাহলে ওয়ার্ক ডানই হয় না, সেক্ষেত্রে তো জিরো হয়ে যায়। ওকে, এবার পয়েন্ট হচ্ছে যে তাহলে আইসো কি বলে যেন, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কি হবে, ওটা আমরা এখন বের করবো। ঠিক আছে, এডিয়াবেটিক। এডিয়াবেটিক ওয়ার্কডানটা, তো আমরা তো জানি ওয়ার্কডান মানে কি, পিডিবি, এই রিলেশনটা আমরা দেখলাম কিভাবে আসলো। বাট আমরা এটাও জানি যে এডিয়াবেটিকের ক্ষেত্রে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, রাইট? আচ্ছা, এবার তো আমরা কি করতে পারি, এখানে পি এর ভ্যালুটা বসিয়ে দাও এখান থেকে, বা এই কনস্ট্যান্টটাকে আমি যদি কে ধরে নিই বা অন্য কিছু ধরে নিই, তাহলে আমি এখানে পি এর জায়গায় কি বসাতে পারি, কে বাই ভি টু দি পাওয়ার গামা ডিভি, এটা ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এবার আমি যদি বলি কে ভি টু দি পাওয়ার গামা মাইনাস গামা হয়ে যাবে ডিভি, ধরো আই থেকে এফ হবে সাপোজ, তাহলে কি হয়ে গেল বেসিক্যালি কে ভি টু দি পাওয়ার মাইনাস গামা মাইনাস ওয়ান, নিচে গেলে মাইনাস হয়ে আচ্ছা যাবে। মাইনাস গামা প্লাস ওয়ান করে দিচ্ছি আই থেকে, আর নিচে হচ্ছে মাইনাস গামা প্লাস ওয়ান, এই জিনিসটা। এবার এফ আর আই বসিয়ে দাও, তো আইটা আগে চলে আসবে তাহলে, তাই না? আইটা আগে চলে আসবে কারণ মাইনাসটা আছে, তো আইটা আগে আসবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, কে টাইমস ওয়ান বাই ভি আই টু দি পাওয়ার গামা প্লাস ওয়ান, আর এখানে হয়ে গেল তোমার মাইনাস ওয়ান বাই ভি এফ টু দি পাওয়ার গামা প্লাস ওয়ান, আর গামা প্লাস ওয়ানটাকে তুমি বাইরে রাখো।
আচ্ছা, এবার কে মানে কি? আবার কে মানে তো এটা পি ভি টু দি পাওয়ার গামা, তাই তো? তাহলে আমি কেটা যদি আমি এখানে করে দিই, তাহলে এখানে কেটা করে দিলাম, এখানেও কেটা করে দিলাম, গুণ। তাহলে এখানে আই এর জায়গায় আমি কি লিখতে পারবো না এটা, যে পি আই ভি আই টু দি পাওয়ার গামা, এইভাবে করে। তো আমি এইভাবে এই পাশে লিখছি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, যেটা দাঁড়ালো 1/γ+1, আর কে মানে হচ্ছে পি আই ভি আই টু দি পাওয়ার গামা। তাহলে এখানে পি আই ভি আই টু দি পাওয়ার গামা বাই ভি আই টু দি পাওয়ার গামা+1 মাইনাস পি, এখানে এফ বসাবো কারণ নিচে এফ আছে, পি এফ ভি এফ টু দি পাওয়ার গামা বাই পি বাই ভি এফ টু দি পাওয়ার গামা, এই জিনিসটা। তাহলে একটা ভি আই টু দি পাওয়ার গামা, ভি আই টু দি পাওয়ার গামা কেটে যাবে, পি আই বাই ভি আই থাকলো পরে, পি আই বাই ভি আই। কি স্যার গামা টু দি পাওয়ার স্যার? কি বলছো? গামা টু দি পাওয়ার প্লাস 1 ছিল কি স্যার? ভিএফ যেটা নিচে লিখলেন। হ্যাঁ, ভি আই টু দি পাওয়ার গামা+1 ছিল না? হুম, নিচেরটা স্যার ওই হ্যাঁ যে লিখলেন হ্যাঁ, এটা 8%। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ভি আই টু দি পাওয়ার গামা, এটা কেটে দাও, তাহলে পি আই বাই ভি আই, আর এখানে মাইনাস আছে, পি এফ বাই ভি এফ জিনিসটা দাঁড়ালো। আর এখানে হচ্ছে তোমার গামা+1। গামা প্লাস 1। তাহলে এখানে এই ধরনের একটা রিলেশন আমরা পাচ্ছি, পি আই বাই ভি আই কিন্তু এই রিলেশনটা কি ব্যবহারিক হবে কিনা? আচ্ছা, তাহলে এটা একটা রিলেশন পেলাম, ঠিক আছে। আহ, সেই ইকুয়েশনটা তো আগে করিনি কখনো মনে হচ্ছে। হ্যাঁ, মানে এরকম আসেনি না আগে। স্যার ইরিভার্সিবল আর রিভার্স এরকমই দিতে স্যার, পারছো, পরবর্তী পরবর্তী যেগুলো হয়। হ্যাঁ হ্যাঁ, হুম। কিন্তু ওই পিভি ইনিশিয়াল। মানে এখানে গামা+1 হয়েছে না, আমরা বইতে যেগুলো আছে গামা-1 দিয়ে আছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। কি জানি স্যার। এই জিনিসটা দেখো, মানে আমরা এটা দেখলাম তো, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, এই জিনিসটা। এবার গামা মানে কি? গামা মানে হচ্ছে তোমার সিপি বাই সিভি। সিভি। আচ্ছা, আরেকটা জিনিস প্রুফ করা যায় যে সিপি মাইনাস সিভি যদি মাইনাস আর করো তাহলে এটা আর হয়। আরটা কি? আরটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। এটা এমনি মনে রেখে দিবে, এটা প্রুফ করার দরকার নেই, ঠিক আছে। ডেরিভেটিভ বড় করে। হ্যাঁ, এবার সাপোজ আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেটা জানি সেটা কি হয়, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। যদি 1 মোল নাও তাহলে আর টি হবে, পিভি ইজ ইকুয়াল টু আর টি ফর 1 মোল গ্যাস। ঠিক আছে, তো এবার এই রিলেশনটা দেখো, আর
এই রিলেশনটা দেখো, তুমি যদি ডিভাইড করে দাও তাহলে কি হবে, পি পি কেটে যাবে, তাহলে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান হলো, আর এখানে এই কনস্ট্যান্টটা বাই আর টি এ হলো। দেখো আর তো কনস্ট্যান্টই না, আর কনস্ট্যান্টই, তাহলে টিটাকে যদি এই পাশে নিয়ে যায় তাহলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু পুরোটা মিলে কনস্ট্যান্ট হয়ে যাবে একটা, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে একটা তুমি এই ফর্মেও মনে রাখতে পারো। স্যার স্যার ইকুয়েশনটা বুঝলেন? টি স্যার কি করে হলো, কোনাকুনি গুণ করে, কি বললেন স্যার? আমি বলি এই কি টিটাকে এই বললেন? পাশে নিয়ে যাও না, হুম। বা টি দুই দিকে গুণ করে দাও, কারণ টিটা তো ভেরিয়েবল না, তো টিটা গুণ করে দাও, তো ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, আর কনস্ট্যান্ট বাই আর তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট বাই হ্যাঁ কনস্ট্যান্ট হ্যাঁ মানে স্যার, কনস্ট্যান্টই। ওটা স্যার। আটটা স্যার, ঠিক আছে। মানে তুমি এই যে অ্যাডিয়াবেটিক রিলেশনের ক্ষেত্রে একটা পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা মনে রাখতে পারো। আর টি আর ভি এর সাথে যদি দেখো তাহলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা মনে রাখতে পারো। আর একটা যদি তুমি টি আর পি এর সাথে মনে রাখতে চাও, তাহলে টি আর পি এর সাথে মনে রাখতে চাইলে টি আছে, ভিটাকে আবার কি করব, পি দিয়ে রিপ্লেস করে দেবো, মানে আর টি বাই পি করে দেবো, ঠিক আছে, এখানে আর টি বাই পি করে দেবো, আর টি বাই পি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে আর তো কনস্ট্যান্ট, আর টি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, আর এখানে টি টু দি পাওয়ার, মানে টি টু দি পাওয়ার গামা হলো, আর এখানে পি টু দি পাওয়ার উপরে গেলে মাইনাস ওয়ান হবে, তাহলে ওয়ান মাইনাস গামা হয়ে যাবে, পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা হয়ে যাবে, ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ বাকি কনস্ট্যান্টগুলো মিলে একটা কনস্ট্যান্ট। তো তিনটা ফর্মে তুমি মনে রাখতে পারো, টি এটা, পি আর ভি এর সাথে এটা, আর তোমার টি আর ভি এর সাথে এই রিলেশনটা, ঠিক আছে। এই দেখো আমরা এই রিলেশনটা ইউজ করেছিলাম পি আর ভি টু দি পাওয়ার গামা, তো এইভাবে ফর্মটা এসছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি স্যার মুকুল হ্যাঁ রায়ের বইয়ে স্যার 3 নাম্বার যেটা, সেটা স্যার টি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ভি করেছে, ওটা স্যার পি এর জায়গায় আপনি যেটা লিখলেন এই মাত্র, স্যার ওটা কি ভি হবে না পি হবে স্যার? না, ওয়ান মাইনাস গামাটা পি আছে, ওয়ান মাইনাস গামাটা পি। হ্যাঁ, ওটা পি স্যার, ওটা বইটাতে দেখছিলাম স্যার ভি আছে, নাকি ওটাও ফর্মে না আনা না, যায় ওটা স্যার এভাবে? টি আর ভি যদি থাকে তাহলে গামা মাইনাস ওয়ান আসছে, ওটা আনা যায় তো মনে হয় স্যার। টি আর ভি এর সাথে গামা মাইনাস স্যার ওয়ান। আপনি একটু, না না, এখান থেকে ওয়ান করলাম, মাইনাস গামা আছে স্যার, ওটা পি না ভি, ওটা স্যার ভি আছে বইটাতে স্যার। তাহলে ওটা একটু কারেকশন করে নিবে, টি টি টু টু, দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা হবে, মানে পি থাকলে ওয়ান মাইনাস গামা আর ভি থাকলে গামা মাইনাস ওয়ান, ঠিক আছে। হ্যাঁ, সূচকীয় নিয়ম অনুসারে স্যার চেঞ্জ হয়ে গেল, উপরে গেল তো এখানে হ্যাঁ সেটাই বসিয়ে। তো, মানে আমরা এখানে করলাম না, এটা এটা তো এখান থেকে এসছে না, এখান থেকে এটা আসছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, মানে একটা তো পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলো, এটা পি আর ভি এর রিলেটেড। আর যদি আমি টি আর ভি করি তাহলে গামা মাইনাস ওয়ান, আর যদি টি আর হ্যাঁ, পি করি পি, তাহলে টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, এটা কনস্ট্যান্ট। এবার পয়েন্ট হচ্ছে দেখো, এটা হচ্ছে এডিয়াব্যাটিকের ক্ষেত্রে, আর যদি আইসোথার্মাল হয় তাহলে কি হয়, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, এটা আইসোথার্মের ক্ষেত্রে। কিন্তু দেখো আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে। এবার আমি যেটা বলতে চাচ্ছি এটা শুনবে, যে ধরো আমি যদি গ্রাফ প্লট করি, তাহলে আমি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি গ্রাফ প্লট করি তাহলে ওটা এরকম গ্রাফটা দিচ্ছে, তাই তো, এরকম দিবে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। কিন্তু পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্টটাও তো এরকমই দিবে, কিন্তু কারণ দেখো না, পি ভি টু দি পাওয়ার গামা মনো অ্যাটমিক যদি নাও, তাহলে মনো অ্যাটমিকের ক্ষেত্রে কত বললাম, 1.67, তাহলে পি ভি টু দি পাওয়ার 1.67 বলছি। এটা যদি প্লট করো তাহলে এটাও নেচারটা এরকমই দিবে, খালি কি হবে, এরকম দিবে,
এরকম দিবে, মানে কি দাঁড়ালো, মানে এটা ধরো এরকম আছে গ্রাফ, আর একটা হচ্ছে এরকম আছে, মানে একটা স্টিপনেস বেশি আছে, স্টিপ আছে, আর একটা কম স্টিপ আছে, খাড়াটা মানে স্লোপটা আর কি। যেটা বেশি স্লোপ আছে, বেশি খাড়া আছে, সেইটা হচ্ছে তোমার অ্যাডিয়াবেটিক, আর যেটা কম স্লোপ আছে, হ্যাঁ যেটা কম স্লোপ আছে সেটা হচ্ছে তোমার আইসোথার্মাল। বোঝা গেছে? তাহলে এই কনসেপ্টটা আমাদের কার্নোট ইঞ্জিনে লাগবে। ওকে। কি আচ্ছা, বললেন আরেকবার বলুন, আমি নেটটা পালিয়ে গেলে শুনতে পাইনি স্যার। আচ্ছা আমি বলছি যে এই যে রিলেশনটা আছে, এটা তোমার আইসোথার্মাল ক্ষেত্রে না, এখানে পাওয়ার কত, হুম 1। তো যদি এটা প্লট করো হুম তো এরকম গ্রাফগুলো দেয়, মানে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। কিন্তু এখানেও তো ওরকমই নেচারটা, কিন্তু পাওয়ারটা খালি আলাদা আছে। 1-এর জায়গায় গামা আছে, গামা মানে 1.67 হতে পারে, 1.4, 1.33 হতে পারে এগুলো, কারণ মনোডায়া সেই হিসেবে। তো এখানে পাওয়ারটা খালি 1 না হয়ে 1-এর বেশি আছে, তো নেচারটা একই রকম থাকবে, হুম কিন্তু এটা স্টিপার হবে, এটা বলছি স্টিপার। মানে তোমার যদি দুটো গ্রাফ দেওয়া থাকে এরকম, এটা হচ্ছে এরকম দেওয়া আছে আর একটা এরকম দেওয়া আছে, এটা 1 নাম্বার এটা 2 নাম্বার, তাহলে বুঝতে হবে যে 1 নাম্বারটা আইসোথার্মের জন্য আর 2 নাম্বারটা অ্যাডিয়াবেটিকের জন্য। ঠিক আছে? গামার মানটা যেহেতু ঠিক আছে। বেশি আছে বলি স্যার, ওটা হ্যাঁ, অ্যাডিওটিকটার হ্যাঁ, একটু গামাটা বেশি। 1 থেকে বেশি হচ্ছে না, তো 1 থেকে বেশি হলে তুমি গ্রাফ প্লট করলে এরকম দিবে, একটু স্টিপার দিবে আইসো ইসের ক্ষেত্রে, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে, অ্যাডিওটিক। রুদ্ধতাপ প্রক্রিয়াতে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখো এরপরে যেটা আমরা পড়বো সেটা হিট ইঞ্জিন পড়বো। ঠিক আছে? তো হিট ইঞ্জিন পড়ার আগে আমাকে রিজার্ভয়ের পড়তে হবে। ঠিক আছে? তাপ আধার, রিজার্ভয়ের। তো রিজার্ভয়ের মানে কি, ধরো একটা সমুদ্র যদি আমি কনসিডার করি, ওশিয়ান, তাহলে এটা একটা ওয়াটার রিজার্ভয়ের হিসেবে কাজ করে না? ওয়াটার রিজার্ভয়ের, জলধারক হিসেবে। তাহলে ওয়াটার রিজার্ভয়ের একটা সমুদ্রকে কনসিডার করো, তাহলে এখান থেকে তুমি যদি এক এক বালতি জল তুলে নাও বা এক বালতি জল মিশিয়ে দাও, তাহলে এর জলের কোনো লেভেলের কোনো চেঞ্জ হবে কি? কোনো চেঞ্জ হবে না। তো এই কনসেপ্টেই আমাদের হিট রিজার্ভয়ের আসে জিনিসটা। তো হিট রিজার্ভয়ের মানে এমন একটা হিটের সোর্স, এমন একটা হিটের সোর্স যেখান থেকে তুমি যদি কিছু পরিমাণ হিটকে নিয়ে নাও বা ওখানে কিছু পরিমাণ হিটকে দিয়ে দাও, তাহলে এর টেম্পারেচারের কোনো চেঞ্জ আসবে না। ইট ইজ লাইক দ্যাট, মানে তুমি একটা ওশিয়ান থেকে কিছু পরিমাণ জল তুলে নিচ্ছ বা কিছু জল মিলাই দিচ্ছ, তাহলে ওখানে যে লেভেলটার কোনো পরিবর্তন হয় না। তাহলে হিট রিজার্ভয়ের ক্ষেত্রে ওই জিনিসটা, যে তুমি যদি, তাহলে ওই হিট রিজার্ভয়ের ধরো টেম্পারেচার, এটা ধরো আমি একটা হিট রিজার্ভয়ের বলছি, এটা টেম্পারেচার ধরো টি বলছি। এবার এখান থেকে যদি আমি কিউ পরিমাণ, সাপোজ আমি হিট বের করে নিলাম, তো এখানকার টেম্পারেচারে কোনো পরিবর্তন হবে না, এটা টি থেকে যাবে। বোঝা গেছে? কারণ এটা আমি কি বলছি, হিট রিজার্ভয়ের বলছি ওই জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, আর এই হিটটা নিয়ে আমি যদি অন্য কোনো রিজার্ভয়েরে, ধরো এটা টি প্রাইম, এই রিজার্ভয়েরে আমি এই হিটটাকে এখানে দিয়ে দিচ্ছি, তাহলে এটাও যেহেতু একটা রিজার্ভয়ের, ঠিক আছে, তাপের ধারক, তাহলে কি হবে, এরও কোনো হিটের মানে তাপমাত্রাটার কোনো পরিবর্তন হবে না। এটার সাথে কম্পেয়ার করবে, তাহলে বুঝতে অসুবিধা হবে না। বোঝা গেছে? আচ্ছা, এইবার আমরা যেটা পড়বো, যে আমরা যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়ছি না, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা যদি একটু রিক্যাপ করো, ওটা কি বলছে, যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি বা ডিডব্লিউ। মানে তুমি ধরো হিট দিলে তো কিছু তুমি কাজ পাচ্ছ, আর কিছু ইন্টারনাল এনার্জি ও বৃদ্ধি করছে ও নিজের। তো একটা যদি ইঞ্জিন বানাতে হয় তোমাকে, কোনো একটা ইঞ্জিন, তো তুমি কি চাইবে, যে তুমি যে হিট দিবে সেই হিটটা ও ইউজ করে বেশি বেশি পরিমাণ কাজ দেয়, এটাই চাইবে তো।
তুমি তো এটা চাইবে না না যে ওর নিজের ইন্টারনাল এনার্জি বাড়িয়ে দেবে, এটা তো চাইবে না। তো আইডিয়ালি তুমি চাইবে যে ডিইউটা যেটা এটা জিরো হয়ে যাক। তুমি চাইবে কি যে যে আমি হিট দিচ্ছি যে পরিমাণ, সেই পুরো পরিমাণ আমি কাজটা যাতে পাই। বোঝা গেছে? হুম। কারণ ওর যদি নিজের ইন্টারনাল এনার্জি বাড়িয়ে আমার কি লাভ হলো তাতে? তো আইডিয়ালি যে পুরো পরিমাণ কাজটা যাতে ওই হিটটা যেটা আমি দিচ্ছি বাইরে থেকে, তো সেটা। তো এবার হিটে মানে তাপকে কার্যে পরিণত করা, ঠিক আছে, তাপকে কার্যে পরিণত করা। তো তার জন্য যে যন্ত্র আমাদের ইনভেনশনে এসেছে, ঠিক আছে, যে ইঞ্জিন আমরা বানিয়েছি সেটাকে আমরা বলি হিট ইঞ্জিন। বোঝা গেছে? তাহলে হিট ইঞ্জিন মানে কি? তাহলে হিট ইঞ্জিন মানে হলো যে থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট লটা আছে সেই অনুযায়ী আমরা হিটটাকে কাজে পরিণত করব, ঠিক আছে, হিটটাকে কাজে পরিণত করব। তো তার জন্য আমাদের যে ব্যবস্থা করতে হচ্ছে, যে যান্ত্রিক ব্যবস্থা করতে হচ্ছে, মানে কোনো মেশিন বানাতে হচ্ছে এক কথায়, তো সেটাকে আমরা বলছি হিট ইঞ্জিন। তাহলে সেই ইঞ্জিনটা ভালো হবে যে ইঞ্জিনটা বেশি বেশি কাজ করতে পারবে, মানে বেশি নষ্ট করবে না এনার্জি। তো এখানে ব্যাপারটা কি হচ্ছে তাহলে, এটাকে ডায়াগ্রামে এভাবে দেখানো হয় যে দুটো সোর্স নাও, মানে এটা একটা হিট রিজার্ভয়ার, মানে এখানকার টেম্পারেচার T1 ধরে নাও। এবার T1 টেম্পারেচার থেকে ও হিট নিবে, তাহলে ধরো Q1 পরিমাণ হিট নিল ইঞ্জিনটা। এবার নিয়ে ও কি করবে, এখানে প্রসেস করবে ওই হিটটাকে, তারপরে ও কিছু পরিমাণ তোমাকে কাজ দিবে, বাইরে কিছু কাজ দিল, আর বাকি হিট এনার্জিটা যেটা পড়ে থাকবে এক্সট্রা, ওটাকে আমি ধরো অন্য রিজার্ভয়ারে পাঠিয়ে দিচ্ছি, ধরো Q2-তে পাঠিয়ে দিলাম। তো আমি কি চাইবো, এই ডাব্লুটা ম্যাক্সিমাম হোক, এর মানে Q2টা কি হোক, মিনিমাম হোক, তাহলে আমার ইঞ্জিনটা ভালো হোক। আচ্ছা, এইখানে এটা T2 বলছি, তাহলে নিশ্চয়ই T1 এর টেম্পারেচারটা বেশি হবে T2 থেকে, কারণ T1 থেকে হিট তুমি নিচ্ছ আর T2-তে পাঠাচ্ছ, ঠিক আছে। মানে এটা একটা আলাদা হিট রিজার্ভয়ার, এটা একটা আলাদা হিট রিজার্ভয়ার, বাট তুমি যখন এখান থেকে Q1 পরিমাণ হিট নিচ্ছ, এর T1টার কোনো চেঞ্জ হচ্ছে না, আর এখানে তুমি Q2 পরিমাণ যখন হিট দিচ্ছ T2টার কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ এগুলো হিট রিজার্ভয়ার। ওকে, তো ব্যাপারটা হচ্ছে তুমি যে W পরিমাণ কার্য পাচ্ছ, তাহলে এটা তোমার কি হলো, ইঞ্জিনটার রেসপেক্টে আউটপুট হলো, ইঞ্জিনটার আউটপুট হলো না, এটা আউটপুট হলো। আর এই যে Q1 ইঞ্জিনটা নিচ্ছে হিট, তাহলে এটা কি হলো, ইনপুট হলো, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের যে কোনো ইঞ্জিন যখন আমরা বানাই, তো আমাদের একটা জিনিস ডিফাইন করতে হয়, এফিসিয়েন্সি, দক্ষতা। আর আমরা এটাই চেষ্টা করি, এভাবে ডিজাইন করি যাতে ওর এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম, দক্ষতাটা ম্যাক্সিমাম। ওটাকে যদি আমি ইটা দিয়ে ডিফাইন করি, গ্রিক লেটার, তাহলে এফিসিয়েন্সি মানে কি হয়, যে তুমি ম্যাক্সিমাম আউটপুট পাও একটা গিভেন ইনপুটে, ওটাই তোমার এফিসিয়েন্সি। পার্সেন্টেজে করলে 100 দিয়ে গুণ করে দাও, তাই না? এফিসিয়েন্সি মানে কি, যে ধরো কেউ 100-এ 100 পেয়েছে, তাহলে ওর এফিসিয়েন্সি বেশি। কেউ 100-এ ধরো পয়েন্ট পয়েন্ট না, কেউ 100-এ ধরো 80 পেয়েছে, তাহলে ওর এফিসিয়েন্সি কম, 80%, এরকম। তো এবার দেখো এখানে আউটপুটটা কত, ডাব্লু, আর ইনপুটটা কত, Q1। আর আবার ডাব্লু মানে কি, ডাব্লু মানে Q1 নিয়েছিল, Q2 ছেড়েছে, তাহলে Q1 মাইনাস Q2 বাই Q1, তাহলে বেসিক্যালি 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে এটা এফিসিয়েন্সি হলো একটা ইঞ্জিনের, ঠিক আছে, এফিসিয়েন্সি এটা হলো 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে এখান থেকে তো একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে, ম্যাক্সিমাম 1 হতে পারে, নাহলে একের ছোট হবে, কারণ কারণ Q2টা যেটা আছে সেইটা তোমার কি Q1 থেকে ছোট, Q1টা বড়, তাহলে এটা লেস দেন 1। এবার Q2টা যদি 0 হয়ে যায়, সাপোজ
কিউ টুটা জিরো, মানে এইদিকে টি টু রিজার্ভয়ারে যাচ্ছেই না, পুরোটাই ওয়ার্কে কনভার্ট করে দিচ্ছে, তাহলে কিউ টুটা জিরো, তাহলে ইটাটা কি হবে, 1 হবে, 100% হবে, 1 মানে 100%। তো 100% এফিসিয়েন্সি যদি হয় তাহলে ওগুলোকে আমরা বলবো আইডিয়াল ইঞ্জিন, ঠিক আছে, আদর্শ ইঞ্জিন। বাট এটা পসিবল নয়, কারণ এই রিলেটেড থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র আছে। দ্বিতীয় সূত্রতে কি বলছে, ওখানে ক্লসিয়াস আর কেলভিন, প্ল্যাঙ্ক কেলভিন আছে, ওরা বলছে কি যে তুমি 100% এফিসিয়েন্সি ইঞ্জিন পাবেই না বানাতে, মানে তুমি যে পরিমাণ এনার্জি দিবে আর কি, হিট এনার্জি, সে পুরোটাই কাজ করতে পারবেই না, কনভার্ট করতে পারবে না, এরকম কোনো ইঞ্জিন বানানো সম্ভবই না, ঠিক আছে। তো এই জন্য বাস্তব ইঞ্জিনগুলোর ক্ষেত্রে এফিসিয়েন্সিটা সবসময় একের কমই হয়, কিন্তু ম্যাক্সিমাম 1 হতে পারে যদি আইডিয়াল হয়, ঠিক আছে। কিন্তু আমরা চেষ্টা করব কি যে ম্যাক্সিমাম মানে 1-এর কাছাকাছি যেতে, 100%-এর কাছাকাছি যেতে, ঠিক আছে। আচ্ছা, এইবার এটা তো হিট ইঞ্জিন বোঝা গেছে, কার্নোটটা আমরা আসছি। ওকে, এর উল্টোটা যদি হয় না, আমি ওটা নেই। স্যার হ্যাঁ, বলো বলো। এখানে আউটপুটটা যেটা স্যার আপনি ডব্লু করেছেন, ডব্লু আর কিউ স্যার এখানে একই ইউনিট যুক্ত, তাই তো? ইউনিটটা একই। মানে এখানে তো আপনি একটার পর মানে এফিসিয়েন্সি যখন বের করেছেন, একটা আরেকটা দিয়ে রেশিও করেছেন স্যার, হ্যাঁ তাহলে এদের ইউনিটটা একই বলেই করা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, মানে মানে আউটপুট তো ওয়ার্ক না, মানে তাপ, এই আউটপুট ডাব্লিউটা ওয়ার্ক তো, মানে ওটা, আর ওয়ার্কের ওয়ার্ক আচ্ছা আর কিউটা হিট, দুটোই তো এনার্জির ইউনিট। আচ্ছা, বুঝতে পারছি স্যার, এদের ভিতরে হ্যাঁ কাজ করছে আর তাপ ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে আমরা তাপ এনার্জি দিয়ে কাজ পেতে যাচ্ছি, সেই কাজটা মানে যান্ত্রিক শক্তিও হতে পারে। এবার এর উল্টোটা, মানে এখানে আমরা কি করছিলাম, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে হিট দিচ্ছিলাম, দেখেন না T1টা বড় ছিল। এবার সেম ভাবে যদি আমরা উল্টো করতে চাই, মানে লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারের দিকে হিটটা ট্রান্সফার করতে চাই, তো সেই ক্ষেত্রে ইঞ্জিনটা কাজ করবে না, ইঞ্জিনটার উপরে কাজ করতে হবে। উপরে কাজ করছে। ইয়েস, আমি এখান থেকে হিটটা এইদিকে নিয়ে উপরের দিকে ফেলতে চাই, তাহলে আমাকে বাইরে থেকে কাজ করতে হবে, বোঝা গেছে। তো সেই ক্ষেত্রে ওটা আমরা হিট ইঞ্জিন বলি না, সেই ক্ষেত্রে ওটাকে আমরা বলি রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর, বোঝা গেছে। আসলে ওটাই হয় না, রেফ্রিজারেটরে যে হিমায়ক যেগুলো বাড়িতে লাগা, তো ওখানে কি হয় যে লো টেম্পারেচারের থেকে হাই টেম্পারেচারের দিকে হিটটাকে ট্রান্সফার করে আরো, তো এই জন্য ওখানে বাইরে থেকে এটা আমাদের কাজ করতে হয়, ঠিক আছে। তো রেফ্রিজারেটরটা আমাদের নেই, আমরা ডাইরেক্ট কার্নোট ইঞ্জিনে আসছি, ঠিক আছে। কার্নোট ইঞ্জিন, আচ্ছা, কার্নোট ইঞ্জিনে আসার আগে এখানের যে ডাব্লুটা হলো না, এখানে আহ, রুদ্ধতাপের ক্ষেত্রে ডাব্লুটা আরও রিলেশন এভাবেও আনা যাবে, যদি এখানে তুমি এটা চেঞ্জ করো, পিবি টু দি পাওয়ার গামা না দিয়ে এইগুলো যদি দাও, কোথায় গেল, এই রিলেশনগুলো ইউজ করো না, তাহলে তোমার এই রিলেশনগুলো আসে, মানে গামা -1 আর টিআই আর টিএফ, এইভাবে করে। আর আর টিকে তুমি যদি পিভি দিয়ে নিয়ে আসো, তাহলে এখানে কি হবে, পি আই ভি আই মাইনাস পিএফ ভিএফ বাই গামা -1। আর এখানে আমাদের পিআই বাই ভিআই এটা কেন হয়েছে, কারণ এখানে গামা +1 আছে, আর আমরা এই রিলেশনটা বসিয়েছি বলে এরকম আসছে। তুমি এখানে যদি এই রিলেশনগুলো বসাতে বাকিগুলো, তাহলে এইভাবে করে আসবে, ঠিক আছে। যে যাই হোক, মানে এটা একটা হলো। এবার আমি আগে বলি যে কার্নোট সাইকেলটা বলি, তারপরে কার্নোট ইঞ্জিনটা বলছি, ঠিক আছে। কার্নোট সাইকেল, তো গ্রাফটায় বুঝে নাও আগে ভালো করে। ধরো এইদিকে ভি আছে আর এইদিকে পি আছে, ধরো একটা ইঞ্জিন মানে একটা প্রেসার, একটা সিস্টেম আছে যার প্রেসার ভলিউম এই পয়েন্টে আছে, ঠিক আছে। ওকে, তো আমি যদি একটা গ্রাফ এরকম করে বানাই,
তো এই গ্রাফটা কিসের বানালাম, কোন প্রসেসে বানালাম? সমষ্ণ প্রক্রিয়া আইসোটোপ। সমউষ্ণ, আইসোথার্ম, তাই না? তো সমউষ্ণ যদি হয় তাহলে এর একটা টেম্পারেচার আছে, তো ওই টেম্পারেচারটা ধরে নাও T1, ঠিক আছে? তো এর মানে এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে নিয়ে গেলাম সিস্টেমটাকে, টেম্পারেচারটা সব ক্ষেত্রে T1ই ছিল, মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে গেলাম, টেম্পারেচারটা সবসময় T1ই ছিল, কারণ আইসোথার্ম না। আচ্ছা, এটা তো হলো। কিন্তু আমি যদি এইভাবে করে এখান নিয়ে গেলাম, তো এখন কি হলো, এটাও তো, বাট এখানে স্টিফনেস আছে, তাহলে এটা কোন ধরনের? বি থেকে অ্যাডিয়াবেটিক। সিতে নিয়ে গেলাম, অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক স্যার। অ্যাডিয়াবেটিক, হুম। এডিয়াবেটিক এক্সপেনশন না এডিয়াবেটিক কম্প্রেশন? T1 থেকে স্যার কোথায় নিয়ে যাচ্ছেন? T2 তে, নিচের দিকে স্যার। বি তো থেকে সিতে কম্প্রেশন হবে তো স্যার। অ্যাডিয়াবেটিক, না না না, ভলিউমটা দেখো, ভলিউমটা, ভলিউমটা বাড়ছে না কমছে, কম্প্রেশন না এক্সপেনশন, মানে বুঝবে কি ভলিউমটা দেখে? ভলিউম স্যার বাড়ছে স্যার বাড়ছে, ভলিউম। এটা অ্যাডিয়াবেটিক এক্সপেনশন হলো। আর এখানে আইসোথার্মাল কি হচ্ছিল? এক্সপেনশন। আচ্ছা, এবার আমি সি থেকে ধরো আবার উল্টো দিকে নিয়ে গেছি, এখানে টেম্পারেচার এখানেও ফিক্সড রেখেছি, এটা আইসোথার্মাল যেহেতু, তাহলে এটা T2। আর নিশ্চয়ই তাহলে বোঝাই যাচ্ছে যে T1টা বড় T2 থেকে, কারণ T1টা উপরে আছে, T2টা নিচে, বোঝা গেছে? আচ্ছা, এটা কি হচ্ছে তাহলে? এটা আইসোথার্মাল কম্প্রেশন হচ্ছে, এখন দেখো ভলিউমটা কমছে না, সি থেকে ডি অবধি ধরো, তাহলে এটা আইসোথার্মাল কম্প্রেশন হচ্ছে। এবার আবার যদি আমি আগের স্টেজে নিয়ে যাই, মানে পুরো রিভার্সিবল প্রসেস, এগুলো রিভার্সিবল মানে কি, যে আগের স্টেজে আবার নিয়ে আসতে পারবে, কোনো এনার্জি লস হবে না। তাহলে এটা কি হলো? এটা এডিয়াবেটিক হলো, বাট এটা এডিয়াবেটিক কম্প্রেশন, কম্প্রেশন। এডিয়াবেটিক কম্প্রেশন, এই জিনিসটা। এবার দেখো, আইসোথার্মাল এক্সপেনশন হয়েছে, মানে ভলিউমটা বেড়েছে, কিন্তু টেম্পারেচারটা ফিক্স রাখতে হবে, তাহলে ও সিস্টেমটাতে এনার্জি দিতে হবে না বের করতে হবে সিস্টেমটা থেকে? সিস্টেমে এনার্জি দিতে হবে স্যার। দিতে হবে, রাইট, একদম দিতে হবে। এর মানে এখানে আমরা এনার্জি দিব, ধরো Q1 পরিমাণ এনার্জি দিলাম। আচ্ছা, অ্যাডিয়াবেটিক এক্সপেনশন করো বা কম্প্রেশন করো, কোনো এনার্জি দিতে হবে কি না, নিতে হবে কি না, কিছুই করতে হবে না? কিউ স্যার কনস্ট্যান্ট। এটাও হয় স্যার। না, দিতে হবে না এখানে, ইয়েস, কনস্ট্যান্ট। কিন্তু যদি এক্সপেনশন করেছো, মানে কি হবে, ঠান্ডা হবে না, ঠান্ডা হবে, তো ঠান্ডা হবে তো T2 হয়েছে, এই জন্য T2টা লেস দেন T1 হয়ে গেছে, কুলিং ইফেক্ট, অ্যাডিয়াবেটিক কুলিং হয়েছে। এবার এখন ধরো, এখন কি করছো তুমি, আইসোথার্মালি কম্প্রেস করছো, তো কম্প্রেস করলে সংকোচন। আইসোথার্মালি হিটটা তাহলে সিস্টেম থেকে বের করতে হবে, তাহলে এখানে হিট বের হবে, কিন্তু এখানে কি Q1ই বের হবে না Q2 বের হবে? Q2 বের হবে, কেন? কারণ দেখো, আগে তুমি এখান থেকে এখানে এক্সপেনশন করেছিলে, এখন তো একটু এখান থেকে এখান অবধি এক্সপেনশন করেছো, তাই না? ওকে, এখানে এই ভলিউমটা দেখো না, এই ভলিউমটা স্যার আর এই ভলিউম, বলো বলো। এটা বুঝতে পারছি না স্যার, কেন Q1 Q2 সমান নয় কেন? আমি বলছি, এই এই এক। ভলিউমটা শোনো, এটার ভলিউম ধরো 5, 5 থেকে 10 করেছিলে, এখানে ধরো এটা 15, আর 15 থেকে ধরো এটা ধরো কি বলবো, আচ্ছা এটা ধরো 20। 20, 20 ধরো না, 20 থেকে ধরো 15 করেছিলে, করলে, তাহলে হুম। মানে আমি বলছি এই যে ভলিউমটা 5 থেকে যতটা বাড়িয়েছিলে, এখন কি 5-এই আসছো কি না কম আসছো, কম ভলিউম করেছো? মানে ধরো এইভাবে সিস্টেমটা ধরো,
এটা আইসোথার্মাল, ঠিক আছে? মানে এইভাবে এখান অবধি ছিল আগে গ্যাস, তুমি এক্সপেনশন করলে এখান অবধি করলে, তাহলে হিট দিতে হলো। এবার তুমি যখন কন্ট্রাকশন করছো তাহলে এতটা কন্ট্রাক্টই করোনি, তুমি এতটুকু কন্ট্রাক্ট করেছো, কারণ এখানকার যে এই ভলিউমটা দেখো না, আর এই ভলিউমটা দেখো, এইটুকু তো বেশি এক্সপেনশন হয়েই আছে না, তাহলে নিশ্চয়ই কিউ2টা কি হবে তোমার, একটু কম হবে, কম রিলিজ হবে। দেখো ভাবো, কিউ2টা কেন কম হচ্ছে বোঝা যাচ্ছে না? স্যার এখানে Q1 5 থেকে 10 আপনি বললেন, এখানে আচ্ছা, ধরুন এটা এটা যা ছাড়ো, হচ্ছে এটা তো উল্টো দিক। তুমি এটা হুম, ডাটাগুলো ছাড়ো, এটা আমি এমনি বলছিলাম। তুমি তুমি খালি এই পয়েন্টটা কনসিডার করো, এ পয়েন্টটা আর ডি পয়েন্টটা নিয়ে ভাবো। তুমি এখান থেকে গিয়েছিলে, এখানে ফিরে আসোনি এই এই প্রসেসে, এটার সোজা সোজা যদি আমি বলি তাহলে এইটুকুর ভলিউমে এক্সপেনশন হয়েই আছে না। মানে তুমি ধরো এখান থেকে আগে গ্যাসটা এটুকু ছিল, এবার এখান থেকে এতটা গ্যাস করলে এক্সপেনশন, কিন্তু যখন ফিরে আসছো তুমি, তো এই অবধি থেকে গেছো, তাহলে এখনো এক্সপেনশন হয়ে আছে ওভারঅল, তাহলে অতটা কি হিট বের হবে? অতটাই। হুম, হুম, হুম। হ্যাঁ, স্যার, মানে আগের অবস্থায় ফিরে আসেনি না, বলছেন। হ্যাঁ ওটাই তো, এখানে এটা সোজাসুজি করে দেখো, ডিটা আর এ পয়েন্টটা। কিন্তু স্যার সি পয়েন্টটাও তো সামনের দিকে বেড়ে আছে, তাহলে স্যার ওটার জন্য কিছু হবে না? এটা তো এডিয়াবেটিক্যালি করেছি না আমরা, এডিয়াবেটিক্যালি, আমি খালি এটা করছি। হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি, এই রেখাটা শুধু ধরতে হবে। বুঝলি? এবার দেখো তাহলে এখানে কিউ2 রিলিজ হবে। এবার তারপরে এখানে যে এটা তো আবার এডিয়াবেটিক কি করেছো, কম্পারেশন করেছো, তাহলে আবার কি হবে, হিট জেনারেট হবে। এডিয়াবেটিক যেহেতু করছো তাহলে হিট জেনারেট হবে, তো এখানে আবার চলে আসলো ইনিশিয়াল পয়েন্টে, তো আবার এভাবে চলবে, মানে এটা একটা কমপ্লিট সাইকেল হলো, তাই না? এবার পয়েন্ট হচ্ছে যে এই যে কিউ1 তুমি দিচ্ছ হিট, কিন্তু বের হচ্ছে কিউ2, তাহলে বাকি যে ডিফারেন্সটা ওটা কোথায় গেল? ওটা ডাব্লু হচ্ছে, তাই না? তাহলে এই অ্যাডিয়াবেটিক, মানে এই যে সাইকেলটা হলো, এই পুরো সাইকেলের যে টেম্পারেচারের যে ডিফারেন্সটা হচ্ছে, টেম্পারেচারে বলছি হিটের, সেই হিটের ডিফারেন্সটা কি হচ্ছে তোমার কৃতকার্য দিচ্ছে, মানে বোঝা গেছে, কার্নোট সাইকেলে এটা হচ্ছে তাহলে আউটপুটটা দিচ্ছে অ্যাকচুয়ালি। আর এটা কি এই ইঞ্জিনটার সাথে একই রকম হচ্ছে না, দেখো না ডাব্লুটা কি হচ্ছে, কিউ1 মাইনাস কিউ2 না এখানে, তাহলে এখানেও তো ডাব্লুটা কি হচ্ছে, কিউ1 মাইনাস কিউ2, ওটাই হচ্ছে, রাইট? হ্যাঁ স্যার, আমরা যখন স্যার পড়েছিলাম গ্র্যাজুয়েশন, এগুলো কেমিস্ট্রিতে থার্ড ইয়ারে ছিল সম্ভবত, সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, স্যার বলছি স্যার P1 P2 এরকম স্যার বিন্দুগুলো আগে স্যার এগুলোকে করে দিয়েছিল, নামকরণ করে বসিয়ে দিয়ে তারপরে দেখিয়েছিল। এই হ্যাঁ বিন্দুটা বুঝতে P1 পারছি, P2 আমি চাপ বুঝতে এটা। পারছি। মানে হুম, তুমি দেখো তো এখানে এটা হলো, এইবার এইটা কনসেপ্টটা, এটা হচ্ছে কার্নোট সাইকেল, ঠিক আছে? কার্নোট সাইকেল, এই যে এখানে এ পয়েন্ট থেকে এটা, হ্যাঁ এখানে তুমি এখানে এতে পি এ ভি এ ধরে নাও, পি ভি ভি বি ধরে নাও, ওগুলো সব ধরে নিবে। মেন হচ্ছে ফান্ডাটা এটা বুঝতে হবে যে কীভাবে হচ্ছে। তাহলে কিউ1 পরিমাণ যে হিট দিয়েছিলে, কিউ2 পরিমাণ হিট বের হয়নি, তাহলে বাকি যে ডিফারেন্সটা ওটা তোমার কি হচ্ছে, ওয়ার্ক ডান দিচ্ছে, তো এই জিনিসটা হচ্ছে তোমার আউটপুট, আর কিউ1 যেটা দিয়েছিলে ওটা ইনপুট হলো। তাহলে এখানেও যদি এফিসিয়েন্সিটা বের করো, তাহলে কিউ1 মাইনাস কিউ2 বাই কিউ1, তাহলে 1 মাইনাস কিউ2 বাই কিউ1 হবে এই জিনিসটা। এবার পয়েন্ট হচ্ছে, তাহলে কিউ1টা কত হবে, কিউ1টা, কিউ1 কত দিতে হবে, এখানে এ থেকে বিতে এক্সপেনশন করতে হয়েছে যে, তাহলে কত দিতে হবে কিউ1, তাহলে সেই ক্ষেত্রে টিটা তো ফিক্স না, তো যে পরিমাণ কৃতকার্য করতে হয় ওটাই দিতে হয়, মানে আর টি লন অফ ভি এফ, মানে ভি বি বাই ভি এ, এরকম করে, তাই না? এটা কিউ1 হবে, আমরা এর আগে রিলেশনগুলো ওয়ার্ক ডানের বের করলাম না, এই যে আর টি ভি এফ বাই ভি আই, যে পরিমাণ কৃতকার্য করতে হবে এক্সপেনশন করতে, ওই পরিমাণ হিটই তো দিতে হবে।
আর কিউ টুটা কত হবে, কিন্তু এটা তো রিলিজ হচ্ছে, তাহলে মাইনাস করে দিই। তাহলে এখানে আর টি লন অফ ভিডি বাই ভিসি বা ভিডি বাই ভিসি করে দিই মাইনাসটার জন্য। আচ্ছা ঠিক আছে, তো এইবার এটা যদি আমি এখানে বসিয়ে দিই না, তাহলে ওয়ান মাইনাস কিউ টুর জন্য ওটা বসিয়ে দিচ্ছি, তাহলে প্লাস হয়ে যাবে আর টি টি টু বলে দিচ্ছি, মানে এখানে টি ওয়ান ছিল, এটা এখান থেকে এখানে যাওয়ার জন্য, আর এখান থেকে এখানে নিয়ে আসার জন্য কিউ টুটা, এটা আর টি টু ছিল টেম্পারেচার, তাহলে আর টি টু লন অফ ভিডি বাই ভিসি, আর এখানে আর টি ওয়ান লন অফ ভিবি বাই ভি এ। এবারে আর আর কেটে যাবে, আর এটা প্রমাণ করা যায়, আমি করাচ্ছি না এখন। এটা এই ভিডি বাই ভিসির যে রেশিওটা আর এই রেশিওটা সেম হয়, তাহলে এটাও কেটে যাবে। মানে আমি এটা বলতে যাচ্ছি যে ইটা ইজ ইকুয়াল টু হয় ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান ইজ ইকুয়াল টু হয় ওয়ান প্লাস টি টু বাই স্যার এটাও না, মাইনাস হয় না? এটাও মাইনাসই হবে তাই না, ভিডি, আচ্ছা হ্যাঁ মানে এখানে তাহলে এই জিনিসটা আছে না, ভি এ বাই ভিবি হবে, তাহলে একটা করলে এটা মাইনাসই হয়ে যাবে। আসলে এই মাইনাস কিউ টুটা আমি এখানে বসিয়ে দিয়েছি, তাহলে এটাও মাইনাসই হবে, এটাও মাইনাস হবে। স্যার আপনি এটা বলতে চাচ্ছেন যে কিউ টু বাই কিউ ওয়ান রিপ্লেস বাই টি টু বাই টি ওয়ান নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, মানে এটা এখান থেকে দেখানো যাবে, এটা রেশিওটা সমান করে দেখানো যাবে আর কি। হ্যাঁ স্যার, প্রমাণটা তো লাগবে না হ্যাঁ, স্যার, একটু প্রমাণটা মনে তো রাখবো আমি স্যার। এটা বলছি যে কিউ টু বাই কিউ ওয়ানের হুম, জায়গায় টি টু বাই টি ওয়ানও বসালেও হবে। হ্যাঁ স্যার। হুম। তো এবার এই জিনিসটা কার্নোট সাইকেলের ক্ষেত্রে, এবার এই সাইকেলটা ইউজ করে আমরা যে ইঞ্জিনটা বানাবো না, সেটাকে আমরা বলছি কি যে কার্নোট ইঞ্জিন। তো এখানে কার্নোট ইঞ্জিনে কি হবে তাহলে, কার্নোট ইঞ্জিনে তোমার এরকম একটা রিজার্ভয়ের নিব, এখানে টি ওয়ানে থাকবে, আর তারপরে হচ্ছে একটা রিজার্ভয়ের নিব এরকম টি টু, এখান থেকে কিউ ওয়ান হিট নিব, এটা ইঞ্জিনটা ওয়ার্ক ডান দিবে, আর এখানে কিউ টু দিবে, তাহলে এখান থেকে আমরা ইটাটা পেয়ে যাব, কিউ টু ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টি টু বাই টি। এটা হচ্ছে কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি, ঠিক আছে। আর কার্নোট ইঞ্জিনটা একটা পয়েন্ট মনে রাখবে যে এই যে ইঞ্জিনটা বানাচ্ছি এটা এটা হচ্ছে রিভার্সিবল, রিভার্সিবল প্রসেসগুলো আমরা ইউজ করেছি তাই না। এখন একটা সাইকেল যখন বানাচ্ছি কার্নোট সাইকেলটা, তো এখান থেকে এখানে গেলে আবার এখান থেকে এইদিকে গিয়ে আবার তো এখানে আসলে, তো এটা একটা রিভার্সিবল প্রসেস। তো কার্নোট যে ইঞ্জিনটা সেটা বেসড অন রিভার্সিবল প্রসেসেস, এটা একটু পয়েন্ট মনে রাখবে। আর এফিসিয়েন্সি কত হয় এটা তো বুঝতে পেরেছো। এবার এগুলোর উপরে আমরা এর পরের দিন যে সমস্ত কোশ্চেন অ্যান্সার্সগুলো আছে সেগুলো আমরা করব, তাহলে ক্লিয়ার হবে আরও জিনিসটা। থিওরিতে এগুলো আর মনে হয় বেশি হয়ে গেছে এখন, কারণ আর কি পড়বে, অত ডেরিভেশন আর করি ঠিক হবে না, ঠিক আছে। আচ্ছা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি শুধু রয়ে গেল, আর আরে না না, এনট্রপি রয়ে যেটা। গেল না, রয়ে গেল না, আমি বলে দিচ্ছি কিছু নেই। এই যে কার্নোট সাইকেলে বলছে না যে এই যে রেফ্রিজারেটর বললাম যে, তো রেফ্রিজারেটরে তোমার হুম কি হয় যে এখান থেকে এখানে যেতে হবে তাই তো, কম টেম্পারেচার থেকে হুম বেশি টেম্পারেচারে হিট নিয়ে যেতে হবে। তো ক্লসিয়াস বলছে কি, মানে দ্বিতীয় সূত্র মানে দুজন লোক, ক্লসিয়াস আর প্ল্যাঙ্ক আর ইয়ে আছে। তো ক্লসিয়াস বলছে যে এরকম তুমি একটা কোনো মেশিন আবিষ্কার করতে পারবে না যে নিজে থেকেই কম টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচারে হিট নিয়ে যেতে পারবে, এটা ক্লসিয়াস বলছে, ঠিক আছে। আর প্ল্যাঙ্ক যে বলছে ও কি বলছে যে এরকম কোনো ইঞ্জিন আবিষ্কার করতে পারবে না যার এফিসিয়েন্সি কি হবে, ইঞ্জিন মানে কি তখন বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচারের দিকে হিট ট্রান্সফার করছে, তাহলে ও বলছে কি যে এরকম তুমি ইঞ্জিন আবিষ্কার করতে পারবে না যেটার এফিসিয়েন্সিটা 100% হবে। এগুলো সেকেন্ড ল, মানে আসলে সেকেন্ড লটা দিচ্ছে কি, যে ফার্স্ট লতে আমরা কি পড়েছিলাম, যে কনজারভেশন অফ এনার্জি পড়েছিলাম, তো ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এটা পড়েছিলাম। এবার এটা মানে কি, যে যে ধরো মানে তুমি একটা 1 গ্লাস চাই রেখে দিয়েছো, তো চাই রেখে দিয়েছো, গরমটা কি হলো,
গরম চাইটা একটু পরে ঠান্ডা হয়ে গেল, তাই না? তো হিটটা রিলিজ হয়ে গেল, তো এর কিছু ইন্টারনাল এনার্জি পরিবর্তন, ওয়ার্ক ডান যায় হয়েছে। কিন্তু এখান থেকে এরকম কি কখনো হবে যে এই যে যে হিটটা বেরিয়ে গেল সেটা আবার এখানে এসে নিজে থেকে ঢুকে এই চারটাকে গরম করে দিবে? কখনো হবে না এটা। তো এই জিনিসটার জন্য এই জিনিসটা ফার্স্ট লটা বলতে পারছিল না যে কোন সিস্টেমটা কোন ডাইরেকশানে প্রসেসটা হবে, কোন ডাইরেকশানে হবে না। তো ওর জন্য এই সেকেন্ড লগুলো আছে, এটা ক্লসিয়াস আর ওই প্ল্যাঙ্ক আর এরা বলে। তো ওরা এটাই বলে যে এটা করা যাবে না আর কি, বেসিক্যালি যেটা আমরা পড়লাম না যে এফিসিয়েন্সি 100% হবে না, তো ওটাই ওরা বলেছে ফর্মুলা আকারে, যেটা পড়া যাবে না। বুঝতে পেরেছো? কিন্তু স্যার এখানে এন্ট্রপির ধারণাটা কি করে চলে আসে স্যার দুম করে? আচ্ছা, এন্ট্রপি